আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফজিল রহমান। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? সবাই কেমন আছেন? আজকে আমরা আছি, আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সমাস। আমি কয়েকজনকে মিউট করে দিচ্ছি যারা কথা বলতে আগ্রহী। সমাস, সমাস মানে কি? সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, অনেকগুলো পদকে এক পদে পরিণতকরণ, এটি হচ্ছে সমাস। সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, সংক্ষেপণ, অনেকগুলো পদকে এক পদে পরিণত করণ। সংক্ষেপণ কখন হয়, মিলন কখন হয়, একাধিক পদে এক পদে পরিণতকরণ কখন হয়? যখন দেখুন দুই বা দুইয়ের বেশি পদ মিলে যদি একটা পদে পরিণত হয় তার নামই হচ্ছে সমাস। সমাসের ক্ষেত্রে বেশ কয়েকটা প্রতীতি আছে, সবাই মনে মনে পড়ুন কোনটাতে কি লেখা। চিহ্ন একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ, তিনটা পদকে মিলিয়ে বা সংক্ষেপ করে আমি একটা পদ লিখবো, তার নাম হচ্ছে সিংহাসন। এই সিংহাসনকে বলা হয় সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ। সিংহাসনের প্রথম অংশ হচ্ছে সিংহ, এটাকে বলে পূর্বপদ। আর আসন হচ্ছে পরপদ বা উত্তর পদ। যে সমস্ত শব্দ দ্বারা সমাস চেনা যায়, সিংহ, চিহ্নিত, আসন, পুরোটাকে বলে ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। ব্যাস বাক্যের প্রত্যেকটা অংশকেই বলা হয় এক একটি সমাস সমান পদ। নিজে নিজে একবার করে পড়ুন। সোনিয়া খাতুন লিখছেন এই টাইমে ক্লাস দিলে দিলে ভালো হয়। একটু আগে আরেকজন লিখছেন জি না, এই টাইমে ক্লাস দিলে ভালো হয় না। কই যাবো কোন? হওয়া না হওয়ার মাঝখানে স্যার আপনি। জি না, এটা সমস্যা থাকবেই। এই সমস্যা থাকবে আপনাদের প্রায় ম্যাক্সিমামের মধ্যেই কোনো না কোনো কারণে একটা না একটা সমস্যা আছে। কিন্তু সকালে এই সমস্যা, বিকালে দিবে বলবেন না ঘোরাফেরা করব, রাত্রে দিলে না সংসার আছে, কাজ আছে, কত যে ঝামেলা। শুনতে শুনতে আমার ক্লাস শেষই হয়ে গেল। আচ্ছা এখন পড়ুন, কে বলবেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন সমাস নিষ্পন্ন পদ বলতে কি বোঝায়। দুইটা, তিনটা, চারটা পদ মিলে একটা পদ হলে তার নাম হচ্ছে কি? সমস্ত পদ, তার নামই হচ্ছে সমাস। সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, পদের সাথে পদের মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন, ধ্বনির সাথে ধ্বনির। সন্ধিতে হচ্ছে মিলন, ধ্বনির সাথে ধ্বনির মিলন। সমাস শব্দের অর্থ মিলন, পদের সাথে পদের মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন, ধ্বনির সাথে ধ্বনির মিলন। সমাস শব্দের অর্থ মিলন, পদের সাথে পদের মিলন। তাহলে দেখুন, এরপর আমরা মূল আলোচনায় যাব। সমাস কত প্রকার? 6 প্রকার, এটা সবাই জানি। কিন্তু পদের প্রাধান্যের দিক থেকে সমাস 4 প্রকার। খুব ভালো করে দেখুন। এক, উভয় পদের প্রাধান্য থাকবে। উভয় পদ, পূর্বপদ, পরপদ। তৎপুরুষ কর্মদ্বারায় দ্বিগু পূর্বপদের অর্থের প্রাধান্য পাবে না, পরপদের অর্থের প্রাধান্য পাবে। বহুব্রীহি সমাস পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝাবে। অব্যয়ীভাব সমাস পূর্বপদকে বুঝাবে আর পরপদকে বুঝাবে না। যে কেউ একজন দেখে দেখে বলুন পদের প্রাধান্যের দিক থেকে সমাস 4 প্রকার কি কি? কে বলবেন? বৃষ্টি বলুন, লতিফা বলুন। পদের প্রাধান্যের দিক থেকে সমাস 4 প্রকার কি কি? দ্বন্দ্ব, উভয় পদের অর্থের প্রাধান্য থাকলে দ্বন্দ্ব সমাস হয়। তৎপুরুষ কর্মধারায় দ্বিগু, উত্তরপদ বা পরপদের অর্থের প্রাধান্য থাকলে তৎপুরুষ কর্মধারায় এবং দ্বিগু সমাস হয়। বহুব্রীহি, পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে যদি অন্য অর্থ প্রকাশ করে তাহলে তা বহুব্রীহি সমাস। অব্যয়ীভাব, পূর্বপদে যদি অব্যয় থাকে এবং সেই অব্যয়ের অর্থের প্রাধান্য থাকলে তখন অব্যয়ীভাব সমাস হয়। পূর্বপদ পরপদ দুইটার মধ্যে দুইটাকে বুঝাইলে দ্বন্দ্ব সমাস, পরেরটাকে বুঝাইলে কর্মধারয় তৎপুরুষ দ্বিগু সমাস, কোনোটাকে না বুঝাইলে বহুব্রীহি সমাস। আর যদি কোনোটাকে না বোঝায় তাহলে বহুব্রীহি। দুইটার মধ্যে দুইটা বুঝাইলে দ্বন্দ্ব। পূর্বেরটা বুঝাইলে অব্যয়ীভাব, পরেরটা বুঝাইলে কর্মধারয় তৎপুরুষ দ্বিগু। এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু ক্রিটিক্যাল প্রশ্নের জন্য এটা গুরুত্বপূর্ণ। এখন আমরা যাব মূলধারার সমাস। সমাস সাধারণত 6 প্রকার। প্রথমে যাব দ্বন্দ্ব সমাস, যে সমাসে দুইটা পদের মাঝে দুইটা পদকে বোঝাবে, তিনটা পদ থাকলে তিনটাকে বোঝাবে, চারটা পদ থাকলে চারটাকে বোঝাবে। অর্থাৎ যে কয়টা সমাস সমান পদ থাকবে প্রত্যেকটা পদের অর্থের প্রাধান্য থাকবে, তাকে বলে দ্বন্দ্ব সমাস। দুইটা পদ থাকলে দুইটাই বোঝাবে, তিনটা পদ থাকলে তিনটাই বোঝাবে। দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়। বোর্ড বই দেখে একজনে জুড়ে জুড়ে বলুন। এক নম্বর, পরের পৃষ্ঠায় যান, মিলনার্থক শব্দ যোগে। দেখুন একজনে দেখে দেখে বলুন 11 ভাবে দ্বন্দ্ব সমাস হয়। কি কি 11টা ভাব বলুন? বলবো স্যার?
হুম মিলনার্থক শব্দযোগে মা উদাহরণ বলা দরকার নেই, 11টা নাম বলুন। মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, অঙ্গবাচক, সংখ্যাবাচক বলুন। মিলনার্থক শব্দযোগে বিপরীতার্থক, বিরোধপূর্ণ, অঙ্গবাচক, সংখ্যাবাচক, সমার্থক, প্রায় সমার্থক ও সহচর, দুটি সর্বনাম যোগে, দুটি ক্রিয়া যোগে, দুটি ক্রিয়া বিশেষণ যোগে, দুইটি বিশেষণ যোগে। দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়। বোর্ড বই থেকে এটা পড়বেন, কিন্তু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দ্বন্দ্ব সমাস আপনি তখন বুঝবেন যখন দেখবেন দুইটা পদের মাঝে দুইটা পদকেই প্রাধান্য দিচ্ছে, তাকে বলে দ্বন্দ্ব সমাস। দুইটা পদের মাঝে দুইটা পদের অর্থের যদি প্রাধান্য থাকে তাকে বলি দ্বন্দ্ব সমাস। যে সমাসে দুইটা পদের মাঝে দুইটা পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়। মশা মাছি শব্দটা দেখার সাথে সাথে আপনার মাথায় ঢোকাতে হবে যেটা দ্বন্দ্ব সমাস। মশা দ্বারা মশাকে বুঝি, মাছি দ্বারা মাছিকে বুঝি। দুইটা দ্বারা মধ্যে দুইটাকে যেহেতু বুঝি, দ্বন্দ্ব সমাস শেষ। মিলনার্থক কেন? দুইটার মধ্যে একটা মিল আছে। কি মিল? দুইটা একই প্রজাতির, মাসি পিসি, একজন মায়ের বোন একজন বাবার বোন, দুজনের মধ্যে একটা মিল আছে। কি মিল আছে? একজন মায়ের বোন একজন বাবার বোন, এদের থেকে মিল আছে। এই লাইনের শেষ প্রশ্নটা গত বছর বাংলাদেশ ব্যাংকে আসছে। চা বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব সমাস? খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যদি মুখস্থ করেন প্রশ্ন যেভাবে আসুক ভুল করার সম্ভাবনা আছে, কিন্তু যদি আপনি বুঝে পড়েন তাহলে এই সমস্যাটা হবে না। চা বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব সমাস? মিলন অর্থে। চা দ্বারা চাকে বুঝি, বিস্কুট দ্বারা বিস্কুটকে বুঝি, তাই দ্বন্দ্ব সমাস। তো চা বিস্কুট দ্বারা আমরা আসলে কি বুঝি? মিল আছে, একটা পদের মাঝে একটা কমন মিল আছে। এরকম মিল যদি থাকে তবে তাকে কি বলে? দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব। চায়ের আর বিস্কুটের মধ্যে কি মিল আছে? দুটো একসঙ্গে খাওয়া হয়। গুড, জি স্যার, এটা চায়ের সাথে একসঙ্গে বেশি খাওয়া হয়। খাওয়া হয়। আচ্ছা, এরকম কেউ আছেন চায়ের সাথে ভাত খান, এক হাতে চা আর এক হাতে ভাত? আমি মুড়ি খাই না। খাওয়া যায় স্যার, ভাত খাওয়া যায়। মুড়ি খাওয়া হয় স্যার চায়ের সাথে। আচ্ছা, ওইটা বলি নাই, বলছি ভাত। না, না। ভাত খাওয়া যায়। আচ্ছা, তাহলে দেখুন মিলটা কি? সাধারণত সচরাচর কোনো না কোনো দিক থেকে মিলবে, আর এরকম দুটো শব্দ থাকলে তার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। ব্যাকরণ বইটা কত সাল হলে ভালো হয়? কে গো আপনি? আপনার নাম নাই। পড়তে পড়তে আজকে আমি ব্যাকরণের শেষ ক্লাসে আছি, আর আজকে আমার প্রশ্ন করেন কত সালের বইটা হলে ভালো হয়? হ্যাঁ, 2020 সাল অথবা তার আগের। নাম নাই, এরা মিউট করো। দেখি এই ছেলেটা কে, আসলে ছেলে না মেয়ে? এই কে এটা লিখছেন কমেন্ট? উনি আনমিউট অপশনে চাপ দেন। 1DB4। কি নাম? নিজের নাম নাই, ক্যামেরা নাই, ঘুমাচ্ছেন, ফের এদেরকে কেমনে মেয়েদের উত্তর দেব? এম মোবারক। কার এখানে শব্দ হচ্ছে? এম মোবারক লিখছেন স্যার। আজ আজ স্যার প্রথম অনলাইন ক্লাস, মানে কি? আপনি প্রথম অনলাইন, আজকে আপনি আসবেন কেন? মোবারক লিখছেন প্রথম অনলাইন ক্লাস, বিস্তারিত বলবেন। এই দেখেন কার পাশে শব্দ হচ্ছে? শব্দ হয় কেন? নিচে দেখো তো, আর নিচে। হ্যাঁ, শব্দ করবেন না। আচ্ছা, যিনি এই প্রশ্ন করেছেন আমি ওনাকে খুঁজে পাই নাই। যাই হোক, আমি উত্তর দিতে পারলাম না। মিল আছে এমন দুইটা শব্দ আসলেই দ্বন্দ্ব সমাস। 2 নম্বরে দেখুন বিরোধার্থক শব্দ যোগে। বিরোধার্থক মানে কি? সম্পর্ক ভালো না, একটার সাথে আরেকটা সম্পর্ক ভালো না, এমন দুইটা শব্দ যদি আসে তবে তাকে বলি দ্বন্দ্ব সমাস। কোন অর্থে দ্বন্দ্ব সমাস? বিরোধার্থক। দা কুমড়া, একটা একটাকে কেটে ফেলে। অহিনকুল, সাপ আর বেজি দেখলে মারামারি শুরু করে। শত্রুতা সম্পর্ক, এমন দুইটা শব্দ থাকলে তাকে বলে বিরোধার্থক। আর দ্বন্দ্ব তো বুঝছেন, দুইটার মধ্যে দুইটাকে বোঝাবে, তার নামই হচ্ছে দ্বন্দ্ব। বিপরীত অর্থে শব্দ, বিপরীত, পৃথিবীর যে কোনো প্রান্তের দুইটা বিপরীত শব্দ আসলেই তার নাম দ্বন্দ্ব সমাস। যে কোনো প্রান্তের দুইটা বিপরীত, আরবি হোক, ইংরেজি হোক, বাংলা হোক, যে কোনো দুইটা বিপরীত শব্দ আসলেই তার নাম হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক দ্বন্দ্ব হ্যাঁ, হচ্ছে। বিপরীত আসছে আর আপনার এটা ভাবার সময় নেই এটা অবয়ব হবে কিনা, কর্মদ্বারাই হবে কিনা, বহুব্রীহি হবে কিনা, এরকম কোনো কিছু ভাবার সময় নেই। বিপরীত শব্দ আসছে তার মানেই দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বিপরীত শব্দ সমাস। আসলেই দ্বন্দ্ব সমাস। বুঝতে পেরেছেন? জি স্যার। বিপরীত শব্দ যদি আসে তাহলে তার নামে হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, ওকে। এরপরে আসুন যে কোনো বিপরীত। আবার দেখুন যে কোনো দুটা সংখ্যাবাচক সমার্থক শব্দ যোগে, নিচের দিকে যান, 7 নম্বরে লেখা আছে বা 6 নম্বরে, দুটি সমার্থক শব্দ যোগে। সমার্থক মানে কি? সিনোনিম।
আর বিপরীত মানে অ্যান্টোনিম। একই অর্থে দুইটা যদি শব্দ একসাথে আসে, একই অর্থে দুইটা শব্দ একসাথে যদি আসে তবে আমরা তাকেও বলি দ্বন্দ্ব সমাস। একই অর্থে দুইটা শব্দ যদি একসাথে আসে, একই অর্থে দুইটা শব্দ যদি একসাথে আসে তবে আমরা তাকে বলি কি? দ্বন্দ্ব সমাস। একই অর্থে দুইটা শব্দ যদি একসাথে আসে তবে তাকে আমরা কি বলি? দ্বন্দ্ব সমাস বলি। জি, একই অর্থে দুইটা শব্দ একসাথে আসলে তাকে বলি দ্বন্দ্ব সমাস। বুঝতে পারছেন? জি স্যার। এখন আসুন, একই অর্থের দুটি শব্দ একসাথে আসলে তখন সেটা হবে কি? দ্বন্দ্ব সমাস। তাহলে এই দ্বন্দ্ব সমাস দ্বারা আসলে আমরা কি বুঝি? দ্বন্দ্ব সমাস দ্বারা আসলে আমরা কি বুঝি? দ্বন্দ্ব সমাস মানে দুইটা পদকে বোঝাবে। সমার্থক মানে একই অর্থের, বিপরীত মানে হচ্ছে উল্টা, একটা সিনোনিম একটা অ্যান্টোনিম। এরপরে আসুন বিপরীতার্থক, অঙ্গবাচক শব্দ যুগে, সংখ্যাবাচক শব্দ যুগে যে কোনো দুইটা সংখ্যার নাম আসলে দ্বন্দ্ব সমাস, যে কোনো দুইটা বিপরীত শব্দ আসলে তার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। অঙ্গবাচক, যে কোনো দুইটা সংখ্যাবাচক, দেখুন নাক মুখ দুইটা অঙ্গ, 70 80 1 2 3 4 দুইটা সংখ্যাবাচক অথবা দুইটা অঙ্গবাচক শব্দ আসলে দ্বন্দ্ব সমাস। এরপর এটা দেখুন সহচর শব্দ যুগে, বইয়ের মধ্যে লেখা আছে প্রায় সমার্থক অথবা সহচর শব্দ যুগে। তো সমার্থক না, প্রায় সমার্থক ও সহচর। জি সমার্থক না কিন্তু সমার্থকের মতো ব্যবহার করি এমন দুইটা শব্দ যদি বোঝাই, সমার্থক না কিন্তু সমার্থকের মতো ব্যবহার করি এমন দুইটা শব্দ যদি বোঝাই তবে তাকেও বলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। সমার্থক না কিন্তু সমার্থকের মতো ব্যবহার করি এমন দুইটা শব্দ, কাপড় চোপড়, কাপড়ের সাথে চোপড় শব্দটা ব্যবহার করি কিন্তু চোপড় শব্দের অর্থ আর কাপড় শব্দের অর্থ এক না। ব্যবহার করতে করতে এটাকে প্রায় সমার্থক হিসেবে ধরে নিয়েছি, এরকম শব্দ আসলেও দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এখন চায়ের দোকানে গিয়ে কিন্তু আমরা বলি যে মামা চাটা কিছু দেন, তা মানে কি? টা শব্দের কোনো অর্থ নেই বাংলায়, টা শব্দের কোনো অর্থ বাংলায় নেই, বাংলায় টা শব্দের কোনো অর্থ নেই, কিন্তু চায়ের সাথে ব্যবহার করতে 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 আমরা অভ্যস্ত হয়েছি। চায়ের সাথে এই শব্দের ব্যবহারটা করতে করতে আমরা কি হয়েছি? অভ্যস্ত হয়েছি। যেহেতু অভ্যস্ত হয়েছি তাই এরকম একটা শব্দ আসলেও সেটাকে বলে দ্বন্দ্ব সমাস। কোন অর্থে? প্রায় সমার্থক প্রায় বা সমার্থক সহচর শব্দ যুগে সহচর সমাস। সহচর। জি, এরপরে সমার্থক বলেছি দুটি সর্বনাম, যে কোনো দুটো সর্বনাম যদি আসে তাহলে দ্বন্দ্ব সমাস। যে সে, যিনি তিনি, যেমন তেমন, যখন তখন, যত তত, হ্যাঁ এই টাইপের যে কোনো দুটা সর্বনাম যদি আসে তবে তাকে কি বলে? দ্বন্দ্ব সমাস বলে। আচ্ছা, দ্বন্দ্ব সমাস আমিনুল সর্বনাম। ইসলাম সমাস। লিখছেন স্যার আপনি, আহ আমিনুল ইসলাম আপনি একটু হাত তুলে রাখেন, নুহু। এখন আসুন, তাহলে যে কোনো দুইটা বিশেষণ আসলে তবে তাকেও বলে দ্বন্দ্ব সমাস। যে কোনো দুইটা বিশেষণ, যে কোনো দুইটা বিশেষণ যদি আসে তবে তাকে বলে দ্বন্দ্ব সমাস। যে কোনো দুইটা বিশেষণ যদি আসে তবে তাকে বলে দ্বন্দ্ব সমাস। যে কোনো দুইটা বিশেষণ, ভালো মন্দ, ভালো একটা অবস্থা বিশেষণ, মন্দ একটা অবস্থা বিশেষণ, দ্বন্দ্ব সমাস। কিন্তু বিপদ আছে এখানে। ভালো মন্দ তো বললাম যে বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস, আবার দেখুন ভালোর বিপরীতে কি হয়? মন্দ। তাহলে এটা বিপরীত অর্থেও হয়, বিপরীত অর্থেও হয়, আবার বিশেষণ যুগেও হয়, দুইটাই 100% সঠিক। এক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে। এক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে এক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে ভালো মন্দ। এক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে, কথা বলবেন না, কথা বলা যাবে না। এক্ষেত্রে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সকল শব্দের একসাথে দুটো উত্তর, বিপরীত হয় বিশেষণ হয়, ঠিক সেই ক্ষেত্রে আপনি যেটা হচ্ছে বিপরীত এবং বিশেষণ অপশনে যেটা প্রথম সেটা উত্তর দেবেন। তবে যদি এরকম থাকে a + b দুইটা দেওয়ার সুযোগ আছে তাহলে দুইটা দিবেন, আর যদি দুইটা দেওয়ার সুযোগ না থাকে তাহলে ঠিক যেটা প্রথম অপশনে উত্তর সেটা দিবেন। একই প্রশ্নের একাধিক সঠিক উত্তর প্রশ্নে থাকতে পারে, সেক্ষেত্রে আপনি প্রথম প্রশ্নের উত্তর দিবেন। আমিনুল ইসলাম নুহু, আপনি একটু হাত তোলেন। ছোট বড়, ছোটর বিপরীতে বড়, আবার দেখুন দুইটাই বিশেষণ। আসা যাওয়া, আবার বিপরীত। আসার বিপরীতে যাওয়া, আবার আসা একটা কাজ, যাওয়া একটা কাজ। এক্ষেত্রেও আগের মতোই কথা, আসার বিপরীত হচ্ছে যাওয়া, আবার দেখুন আসা একটা কাজ ক্রিয়া, যাওয়া একটা কাজ ক্রিয়া, শেষ। দুইটা কাজ করা বুঝাইলে তাকে বলে ক্রিয়াবাচক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস। আসা যাওয়া, আসা যাওয়া। আচ্ছা আচ্ছা, এখন আসুন, একজন লিখছেন স্যার গত ক্লাসে বলছিলেন যে টিচার হলে কি কি অসুবিধা এগুলো বলবো। কে জান্নাতুল? অসুবিধা চাকরিতে আসেন, পড়েই জানেন, হ্যাঁ আর চাকরিতে আসার পর এমনি জানতে পারবেন, এখন জানা দরকার নেই। তাহলে দেখুন দুইটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। দেখুন আসা যাওয়া, কিন্তু বলা কওয়া কি হলো? বলা অর্থ যেটা, কওয়া অর্থ এটাই, সমার্থক শব্দ, আবার দুইটা ক্রিয়াবাচক অর্থে ব্যবহৃত হয়। এই জন্য
ক্রিয়া এবং বিশেষণ যখন আসবে তখন একটু চোখ কান খোলা রাখবেন। শেষ। এরপরে আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস। ক্রিয়া বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়, বোর্ড বই দেখে জোরে জোরে বলেন। কে বলবেন? স্যার বলছি, বলুন। মিলনার্থক শব্দযোগে, হুম বিরোধার্থক শব্দযোগে, বিপরীতার্থক শব্দযোগে, শব্দযোগে, সংখ্যাবাচক শব্দযোগে, সমার্থক শব্দযোগে, প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে, দুটি সর্বনাম যোগে, দুটি ক্রিয়া যোগে, বিশেষণ যোগে। আকিবুল, স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার এখানে সাউন্ড কিসের? স্যার ওই বাইরে সাউন্ড হচ্ছে, ওই যে মেহমান আসছে তো স্যার। ও আচ্ছা, বিশেষ প্রয়োজন ছাড়া মিউট রাখবেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এরপরে আসুন, এই 11 ভাবে দ্বন্দ্ব সমাস হয়, এটা সবাই বুঝছেন কিনা? জি স্যার। দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়। স্যার দুটি ক্রিয়া যোগে এর সাথে সমার্থকের সম্পর্ক আর বিশেষণের সাথে বিপরীতের। জি না, দুইটাই হতে পারে, এরকম ফিক্সড করা না যে এটার সাথে এটা। দুটো ক্রিয়ার সাথে বিপরীত হতে পারে, সমার্থক সমার্থক হতে পারে, আবার হচ্ছে ক্রিয়াও হতে পারে। বিশেষণ। বিশেষণের ক্ষেত্রে সেম, বিশেষণ হতে পারে, বিপরীত হতে পারে, সমার্থক হতে পারে। আচ্ছা। বুঝছেন? এই জি হচ্ছে স্যার। সমাস। এইটা হচ্ছে দ্বন্দ্বের সমাস। দ্বন্দ্বের সমাস 11 ভাবে হয়, যাদের বই নাই ওনাদেরকে তার আমি বুঝাতে পারবো না। 84 জন এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছেন, দয়া করে একটু বাকিরা জানাবেন যে আসলে আপনারা বুঝতে পেরেছেন কিনা। দ্বন্দ্বের সমাস 11 ভাবে হয়, এতটুকু। মোবারক, আপনাকে মিউট করেছে, আপনি একটা কথা বলুন। মোবারক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেন বুঝেন নাই বলেন? স্যার ক্রিয়াটা বুঝছি স্যার, আমি বলতেছি স্যার এই যে বিপরীতার্থক এবং বিশেষণ স্যার, এই দ্বন্দ্বটা একটু বুঝাই ভালো। কোনটা স্যার দুইটা উদাহরণ? তো সেম স্যার, এই যে বিশেষণ আর হলো স্যার এই যে আপনার বিপরীতার্থক ভালো মন্দ, এই হ্যাঁ, দুইটা এই দুইটাই তো দুইটা হয়। স্যার সেম, বিশেষণে হবে, মানে দুইটা সাথে কোন difference স্যার? বিপরীত হবে। অপশনে যেটা প্রথমে থাকবে সেটা উত্তর দিবেন। ও আচ্ছা স্যার, এটা এই দুইটা তো স্যার সেম একই প্রায়, কারণ বিপরীত যদি আর হলো এরকম আপনার থাকে a প্লাস বি দেওয়ার সুযোগ আছে, তাহলে a প্লাস বি হ্যাঁ, দিবেন। যদি a প্লাস বি দেওয়ার সুযোগ না থাকে তাহলে কি দিবেন? প্রথমটা। তাহলে স্যার এই যে প্রথমে যেটা প্রথমটা মানে যেটা বিপরীতার্থক। কেন? অপশনে যেটা প্রথম সেটা দিবেন। আচ্ছা আচ্ছা স্যার, ওইটাই। আচ্ছা যদি স্যার একটা প্রশ্ন স্যার, স্যার আমি সময় মতো ক্লাস করতে পারি না স্যার, এখন রেকর্ডেড ক্লাস দেখলে কি স্যার হবে না আর প্র্যাকটিস? এটা বললেই হলো, রেকর্ড আর হচ্ছে লাইভ ক্লাস তো কোনো বিষয় না। জি স্যার। আজকে কি শেষ ক্লাস? জি, স্যার রেকর্ডিং স্যার মোটামুটি ভালো বুঝি, আর আপনার স্যার ক্লাস আসা মানে অনেক ভালো স্যার, সহজ লাগে আরো বেশি। আচ্ছা আপনার আচ্ছা, ক্লাস এক কথা অসাধারণ। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। সাইদুর রহমান। সাইদুর রহমান, আপনারা খালি হারায় যান, এটা একটা বিপদ। রাফা। ওয়ালাইকুম সালাম। বুঝছেন আপনি 11 ভাবে দ্বন্দ্ব সমাস কেমনে হয়? জি স্যার। ওকে। এরপরে আসুন, এরপরে আমি আরো কয়েকজনকে র্যান্ডমলি মিউট করে দেবো, র্যান্ডমলি। যা পড়াচ্ছে এ পর্যন্ত এটা একটু বলবেন। দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়। আমরা এখন পর্যন্ত বললাম কি দ্বন্দ্ব সমাস কয় ভাবে হয়? 11 ভাবে দ্বন্দ্ব সমাস হয়। 11টা ভাব কি কি দেখুন। শেষ। এখন আসবেন দ্বন্দ্ব সমাসের প্রকার। দ্বন্দ্ব সমাস 3 প্রকার। একটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, একটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, সাউন্ড হচ্ছে, সাউন্ড করবেন না। বহুপদী দ্বন্দ্ব, 2 এর বেশি পদ থাকলে তার নামই বহুপদী। আসা যাওয়া বসা, বিবি সাহেব গুলাম, শব্দ লিখলাম নেই।
বিবি সাহেব গোলাম, আসা যাওয়া বসা, এই টাইপের যত শব্দ আছে দুইয়ের বেশি তার নাম হচ্ছে বহুপদী। এক শেষ, একটা শব্দ দ্বারা বাক্য শেষ হবে, তার নাম হচ্ছে এক শেষ। ধরেন আমি আপনাদের মধ্য থেকে রহিমের বাড়ির সামনে দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদের কেউ কেউ বললেন এখানে গিয়েই, স্যার এটা হচ্ছে রহিম দের বাড়ি। ভাবলাম দের মানে বহু বচন, তার মানে এখানে অনেকগুলো রহিম আছে। বাড়িতে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখলাম জি না, রহিম এখানে অনেকগুলো নাই। রহিম কয়জন আছে? একজন। গিয়ে দেখলাম যে রহিম কয়জন? একজন রহিম। তার মানে রহিম ও তার পরিবার আপনি বোঝাতে চাচ্ছেন। গিয়ে রহিমের মাকে জিজ্ঞাসা করলাম, আন্টি রহিম কই? উনি বললো রহিম ঘুমাচ্ছে। ভাবলাম এখানেও মনে হয় অনেকগুলো রহিম আছে। গিয়ে দেখি না, রহিম তার চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো 10 ভাই নিয়ে ঘুমাচ্ছে। তার মানে এখানে অনেকগুলো রহিম নাই। তার মানে একটা পদ দ্বারা যদি কি করি, পুরো বাক্যটা শেষ করে দেই, তার নাম হচ্ছে কি? বহুপদী দ্বন্দ্ব। একটা পদ দ্বারা যদি বাক্যটা শেষ করে দেই, যে কোনো একটা শব্দের ক্ষেত্রে একটা পদ দ্বারা বাক্য শেষ করলে তার নাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বুঝতে পারছেন? এটা পরীক্ষা আসবে না, পরীক্ষায় যেটা আসবে সেটা গুরুত্বপূর্ণ। অলুক সমাস, যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না তাকে বলে অলুক সমাস। যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, বিভক্তি থাকবে, তার নাম অলুক সমাস। অলুক তিনটা সমাসের মধ্যে আছে: অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। অলুক দ্বন্দ্ব মানে দুইটি বিভক্তি থাকবে, যে কোনো দুইটি বিভক্তি। তৎপুরুষ আর বহুব্রীহিতে একটি বিভক্তি থাকবে। তৎপুরুষে থাকবে র বা এর, আর বহুব্রীহিতে থাকবে এ অথবা অন্তঃস্ন অ। বহুব্রীহিতে কি থাকবে? একটা এ অথবা অন্তঃস্ন অ। বহুব্রীহিতে থাকবে, অলুক বহুব্রীহিতে থাকবে এ অথবা অন্তঃস্ন অ। তিনটা শব্দ, যে কোনো দুইটা বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব। একটা থাকলে তখন দেখবেন কি আছে, র বা এর থাকলে তৎপুরুষ, এ বা অন্তঃস্ন অ থাকলে বহুব্রীহি। একবার উদাহরণ বুঝাচ্ছি, এরপরে আপনাদের 5 জনকে ফিক্সড করব, 5 জন আমাকে বুঝাবেন। প্রথমে যাব রাজাই রাজাই। মূল শব্দটা হচ্ছে রাজা আর রাজা, অতিরিক্ত আছে অন্তঃস্ন অ দুইবার। যেহেতু দুইটা অন্তঃস্ন আছে তাহলে এর নাম অলুক দ্বন্দ্ব। দুধে বাতে, মূল শব্দটা দুধ আর ভাত, অতিরিক্ত আছে এ। কয়টা এ আছে? দুইটা এ, তাহলে এটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। কানে খাটো, মূল শব্দটা কান আর খাটো, কান আর খাটো, কান আর খাটো, অতিরিক্ত কি আছে? এ। অতিরিক্ত কি আছে? এ। কয়টা বিভক্তি? একটা বিভক্তি। একটা বিভক্তি, তাহলে দেখবেন একটা যেহেতু আছে, কি আছে? এ আছে, অলুক বহুব্রীহি। মূল শব্দ সোনার তরী, সোনা আর তরী, অতিরিক্ত কি আছে? র। রটা কয়বার আসছে? একবার। রটা কয়বার আসছে? একবার। তো একবার যেহেতু আসছে তাহলে এটার নাম হচ্ছে কি? র র র, তৎপুরুষ, হলো তৎপুরুষ। এটাই বুঝতে হবে। একটা শব্দে দুইটা বিভক্তি থাকলে তাহলে আপনাকে দেখতে হবে যে কখন কি আছে, কখন তৎপুরুষ হবে আর কখন বহুব্রীহি হবে। স্যার এক্সাম হওয়ার আগ পর্যন্ত কি পিডিএফ রেকর্ড থাকবে? জি থাকবে, পিডিএফও থাকবে, রেকর্ড ক্লাসও থাকবে। আচ্ছা, আপনাদের মধ্যে একজন লিখছেন, স্যার আমি কি নিবন্ধন পাশ করতে পারবো? হ্যাঁ, এই বাকিরা আপনারা বলেন তো, উনি কি পাশ করতে পারবে? পারবে ইনশাল্লাহ। আমি কি আপনাদের চিনি? না জানি? নাম নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, রোহিঙ্গা, পুরা রোহিঙ্গা। হ্যাঁ, পুরা রোহিঙ্গা না হইলে আপনার নাম নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, আমার এই প্রশ্ন করছে আমি কি পাশ করতে পারবো? আমি কেমনে জানবো? হ্যাঁ, আমি কি জ্যোতিষী? আমি কি জ্যোতিষী যে আমি জ্যোতিষ গণনা করে করে বলে ফেলবো? হ্যাঁ, রাফা কথা বলুন। পড়লে অবশ্যই পাস করবেন। এখানে আপনি কি করতেছেন তা আমি জানি না। স্যার আপনার সাথে দেখা করতে চাই। কিডা কিডা, আপনার বাসা কোথায়? হ্যাঁ, দেখা করতে চান, আপনার ঘটনা কি? দেখা করা কি দরকার? এখন কি দেখা হয় নাই? দেখা হয়েছে। স্যার বিদ্যাবাড়ি আসলে জি হবে। হ্যাঁ রাফা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি একটু বুঝান তো এই 3টা লাইন, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। স্যার দ্বন্দ্বতে হচ্ছে দুইটা বিভক্তি থাকবে, দুইটা বিভক্তি কাজ করবে দুইটা ওয়ার্ডে। আর হচ্ছে অলুক তৎপুরুষে একটা বিভক্তি থাকবে, আর অলুক বহুব্রীহিতেও একটা থাকবে, বাট অলুক তৎপুরুষে র এর থাকবে, আর অলুক বহুব্রীহিতে অন্তস্থ আর এ থাকবে। ওকে মারিয়াম, আপনি বুঝান। স্যার অলুক দ্বন্দ্ব দুইটা বিভক্তি থাকবে, অলুক তৎপুরুষে একটি বিভক্তি থাকবে, র আর এর থাকবে। অলুক বহুব্রীহি থেকে একটি
এ অন্তস্থ ন থাকবে। উদাহরণ? উদাহরণ, দুধে ভাতে, এটাতে দুইটা বিভক্তি আছে। এ বিভক্তি, এটা অলোক দ্বন্দ্ব সমাস। পরে সোনার তরী, এটাতে একটা বিভক্তি আছে সোনার এ বিভক্তি আছে অলোক দ্বন্দ্ব না অলোক তৎপুরুষ। পরে কানে হ্যাঁ, খাটো, জি এ স্যার আমি বলবো জি বলুন। একটি দু- বিভক্তি আছে, এ বিভক্তি অলোক বহুব্রীহি। হুম রাজাই রাজাই, সুস্থ ন, দুটি বিভক্তি আছে, এটা অলোক দ্বন্দ্ব সমাস। বহুব্রীহি। এরপরে বোঝাবেন হচ্ছে আমি না। জি স্যার। স্যার অলুক দ্বন্দ্ব দুটা বিভক্তি থাকবে, যেমন দুধে ভাতে, মূল শব্দ দুধ আর আরেকটা আছে ভাত, কিন্তু বিভক্তি হয়েছে দুধে ভাতে। অলুক তৎপুরুষ একটা বিভক্তি থাকবে, যেমন সোনার তরী, মূল শব্দ সোনা আর হচ্ছে এর অলুক তৎপুরুষ। আর অলুক বহুব্রীহি হচ্ছে স্যার একটা বিভক্তি থাকবে, যেমন কানে, মূল শব্দ কান আর এ বা অন্তস্থ হচ্ছে কানে। রাজায় রাজায় এটা হচ্ছে স্যার এ বা অন্তস্থ বোঝাচ্ছে, এটা হচ্ছে অলুক বহুব্রীহি। জি না, অলোক বহুব্রীহি অলুক না। দ্বন্দ্ব স্যার এই আমি কাঠের বলবো চশমা খুলেন। ও, দুইটা আছে, দ্বন্দ্ব হবে। স্যার আমি অলুক বলবো দ্বন্দ্ব, জি স্যার। রাজায় রাজায় আবার বলুন, আমি অলুক। না, আবার বলুন, ঠিক করে বলুন। স্যার অলুক দ্বন্দ্ব হচ্ছে দুধে ভাতে, বিভক্তি দুইটা থাকবে, যেমন আহ, দুধে ভাতে, মূল শব্দ দুধ ভাত। অলুক তৎপুরুষ একটা বিভক্তি থাকবে, যেমন এর, যেমন মূল শব্দ সোনা আর যুক্ত হয়েছে, তাই অলুক তৎপুরুষ। আর অলুক বহুব্রীহি হচ্ছে স্যার একটা বিভক্তি থাকবে, যেমন মূল শব্দ কান আর বিভক্তি হয়েছে কানে। আর রাজায় রাজায়, মূল শব্দ রাজা আর দুটাতে এ বা অন্তস্থ আছে, তাই এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। গুড। বাকিরা কি বুঝতে পারছেন তিনটা অলোক? স্যার আমি বলবো জি বলুন। অলুক দ্বন্দ্বে একই রকম দুইটি বিভক্তি থাকবে, যেমন দুধে ভাতে, রাজায় রাজায়, একই রকম দুইটি বিভক্তি আছে। আর অলুক জি। তৎপুরুষ সমাসে ষষ্ঠী বিভক্তি হবে যে কোনো একটিতে, যেমন কানে খাটো, শুধু কানের মধ্যে ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ, জি না জি না, কানে খাটো এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, যে কোনো একটি বিভক্তি থাকবে। আর সোনার তরী হচ্ছে এখানে ষষ্ঠী বিভক্তি হবে যে কোনো একটিতে। সোনার তরী, সোনার মধ্যে একটি বিভক্তি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। ওকে। তারপরে এই তিনটা বুঝছেন কিনা সবাই? জি স্যার। জি স্যার বুঝছি। মঞ্জিল? দেখুন, যিনি লিখছিলেন আমি কি পারবো পাশ করতে, আপনারা অনেকে ভালো ভালো বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, যদি আপনি চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সফলতা এনে দেবেন। হ্যাঁ স্যার, জয়েন দিতে দেরি হয়ে গেল, কে? স্মৃতি চৌধুরী। আচ্ছা ঠিক আছে, এখন বাকিটা বোঝার চেষ্টা করুন। পড়লে পারবেন, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। যে বেটা চুরি করে সে বেটা পারে কেমনে? চুরির চেয়ে কঠিন কাজ আছে দুনিয়াতে? জি না। হ্যাঁ, চুরি করতে হলে কত কিছু খেয়াল রাখতে হয়। কে কোন দিক দিয়ে আসতেছে, কে কি করতেছে, কে আমাদের ধরে ফেলাইলো, হ্যাঁ, কোনো চিহ্ন রেখে গেলাম কিনা। তাহলে এই বেটা যদি চুরি করতে পারে এত কষ্ট করে, তাহলে আপনি পড়তে পারবেন না কেন? স্যার, নিবন্ধন প্রস্তুতি নিয়ে প্রাইমারি সম্ভব? জি। না, ঘরে থাও। অবশ্যই সম্ভব। সীমা, মাওয়া, দুজন বুঝান। বলুক। স্যার বলবো? জি বলুন। স্যার অলুক দ্বন্দ্ব সমাজ আসসালামু হচ্ছে আলাইকুম স্যার, জয়েন করতে একটু দেরি হয়ে গেছে তো। একটি বিভক্তি থাকবে, হ্যাঁ, অথবা অলুক বহুব্রীহি সমাজে একটি বিভক্তি থাকবে, এ অথবা অন্তঃ। দুধ ও ভাতে, এখানে দুটি বিভক্তি আছে, যেমন দুধে ভাতে, এখানে দুধ ভাত হচ্ছে আসল শব্দ। সোনার তরী, এখানে সোনা একটি শব্দের, এ জায়গায় বিভক্তি হয়ে বসেছে, এখানে সোনার তরী, এই জন্য এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। আর কানে খাটো, এখানে হচ্ছে কান হচ্ছে আসল শব্দ, এখানে কানে খাটো করে এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস হয়েছে। রাজায় ও রাজায়, এখানে রাজা রাজা হবে,
উনত্রিশটা হয়ে রাজা রাজায় হয়েছে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। দুটি বিভক্তি যুক্ত হয়ে এটা অলুক দ্বন্দ্ব সমাস হয়েছে। ওকে, থ্যাংক ইউ। স্যার একটা কথা বলতে চাই। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলুন। স্যার আমি একটু কথা বলতে চাই। জি স্যার, বলুন। স্যার এখানে যে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাসে দুইটি বিভক্তি, সে বিভক্তি দুইটা কি একই হতে হবে? যেমন হচ্ছে দুধে এ বিভক্তি, ভাতে এ বিভক্তি, তারপরে হচ্ছে রাজায় 29 অ, তারপরে হচ্ছে আবার রাজায় 29 অ, মানে একই বিভক্তি কি দুটাতেই থাকতে হবে? জি জি মানে হচ্ছে মানে যে কোনো বিভক্তি একই হতে হবে মানে দুটাতেই, পূর্বপদ জি পরপদে। জি এ হলে তাহলে দুটাই এ, অন্তঃস্ন থাকলে দুটাই অন্তঃস্ন, র থাকলে দুটাই র, এই টাইপের। আর হচ্ছে স্যার অলুক তৎপুরুষ সমাসে মানে হচ্ছে র এর তো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ, মানে ষষ্ঠী থাকলেই সেটা অলুক তৎপুরুষ সমাস হবে। ষষ্ঠী থাকলে অলুক, হ্যাঁ জি। আর হচ্ছে অলুক বহুব্রীহি হচ্ছে এ অ, এ সপ্তমী অতে বিভক্তি। হচ্ছে এটা কি সপ্তমী বিভক্তি থাকলে সেটা অলুক বহুব্রীহি। জি ক্লিয়ার স্যার? জি ওকে, ঠিক আছে। এরপরে যেমন হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাস শেষ করলাম, পরবর্তী অংশে যাচ্ছি কর্মধারয় সমাস। দ্বন্দ্বের পরবর্তী বিষয়ে যাচ্ছি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের সংজ্ঞা কি? যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে শব্দ করবেন না, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। এই দুইটা শর্ত, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তার নাম হচ্ছে কি সমাস? কর্মধারয় সমাস। এখন দেখুন, এই সংজ্ঞা দিয়ে সমাস চেনা যায় না, সমাস আরেকটু সহজ ভাবে আরো ইজি ভাবে চিনব। এই কর্মধারয় সমাস প্রধানত 4 প্রকার: মধ্যপদলিপি, উপমান, উপমিত, রূপক। মধ্যপদলিপি, উপমান, উপমিত, রূপক। উপমান মানে কি? আমরা প্রথমে যাব মধ্যপদলিপি কর্মধারয় সমাস। মধ্যপদ, যে সমাসের মাঝের পদ লোপ পাই তার নামই হচ্ছে মধ্যপদলিপি। অনেক সমাসের মাঝখান থেকে মাঝের পদ লোপ পাই, তাহলে আমরা কি করে এনশিওর হবো যে এটাই মধ্যপদলিপি কর্মধারয় সমাস? দেখুন, এক, ব্যাস বাক্যে 3টি পদ হবে। ব্যাস বাক্যে 3টি পদ হবে, মাঝের পদ লোপ পাবে। 2 নম্বর কি আছে? মাঝের পদ লোপ পাবে, এটা একটু নোট করতে পারেন। পরপদের অর্থের প্রাধান্য পাবে, পরপদের অর্থ বুঝাবে মানে অর্থের প্রাধান্য পাবে। ব্যাস বাক্যে 3টা পদ হবে, মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য পাবে। যে সমাসে তার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে স্যার উদাহরণগুলো দেখুন। কর্মধারা সমাস 5 প্রকার দেখা যাচ্ছে। জি, আর একটা সাধারণ। কোন বই থেকে পড়ছেন আপনি? তাহলে লেকচার শিটে আছে। জি, ওইটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। ওকে, স্যার এমসিকিউতে আসে কর্মধারা সমাস কত প্রকার, তা আমরা কি দিব? 4 5 প্রকার প্রকার। দিব না? 5 প্রকার আসে না, 4 প্রকার দিবেন। ঠিক আছে। জি, কি কি 3টা শর্ত লিখছেন একজনে বলুন। মধ্যপদলিপিতে 3টা শর্ত প্রয়োজন। কি কি শর্ত প্রয়োজন? 3টি পদ থাকবে, মাঝের পদ লোপ পাবে, পরপদের প্রাধান্য হবে। গুড। পদের প্রধান। ব্যাস বাক্যে 3টি পদ হবে, মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থে প্রাধান্য পাবে। সিংহ, চিহ্নিত, আসন। পূর্বপদ এটা, এটা পরপদ, মাঝখানেটা হচ্ছে মাঝের পদ। 1 2 3, 3টা করে পদ আছে। মাঝের পদ চিহ্নিত এখানে নাই, রক্ষার্থেটাও মূল শব্দে নাই, চিহ্নিতটাও নাই, রক্ষার্থেটাও নাই, চিহ্নিতটাও নাই, রক্ষার্থেটাও নাই। সিংহাসন বলতে আমরা আসলে কোনটাকে বুঝি? সিংহকে না আসনকে? আসনকে। শুনকি স্মৃতিসৌধকে বলতে আমরা কারে বুঝি? স্মৃতিকে নাকি একটা সৌধকে? সৌধকে। একটা সৌধকে। সৌধ, খুব ভালো করে দেখো। স্মৃতিসৌধ বলতে আমরা একটা সৌধকে বুঝি, স্মৃতিসৌধ বলতে আমরা একটা সৌধকে বুঝি। তাহলে দেখুন, এখানে আমরা যে শব্দটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্মৃতি রক্ষার্থে সৌধ সমান সমান স্মৃতিসৌধ। আমরা স্মৃতিটাকেও জানি না, স্মৃতিটা কি কি অনেকে জানে অনেকে জানে না। দেখুন, স্মৃতি মানে হচ্ছে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 শাসনতন্ত্র, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ।
এই স্মৃতিগুলো আমরা মনে রাখি না, সৌদটাকে মনে রাখি। হ্যাঁ, সিংহাসনে কে বসে? রাজা রাজা বসে, বসে থাকে। রাজা বসে। আর কে বসে? রানী ছোট সিংহাসনে বসে। রানী বসে। আর কে বসে? রাজার রাজা ছেলে। রাজার ছেলে। আপনি বসেন না? না আপনি স্যার, বসেন কিনা? না 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 স্যার। না, আপনি বসেন না। হ্যাঁ, সুযোগটা পাইলে বসবেন। হ্যাঁ, এই সুযোগটা নাই, এই তো। জি স্যার। প্রত্যেক ওই আসনকে সিংহাসন বলে। হ্যাঁ, কই পাইছেন এগুলো? প্রত্যেক ওই আসনকে সিংহাসন বলে যে আসনের পিছনে সিংহের ছবি আছে, সিংহের ও চিহ্ন আছে, তার নামই সিংহাসন। আপনি যে চেয়ারে বসে পড়তেছেন, এই চেয়ারের পিছনে একটা সিংহের চিহ্ন লাগাই রাখবেন, হয়ে গেল সিংহাসন। হ্যাঁ রাজা হুম। সিংহটা কেন? জি, তাহলে আপনি রাজা কবে থেকে? আপনি রানী কবে থেকে? বিয়ে করছেন না, আপনি আবার রানী হওয়ার চিন্তা করেন? হ্যাঁ, কত বড় সাহস! রাজা বসে, রানী বসে। প্রত্যেক ওই আসনকে সিংহাসন বলে যে আসনের পিছনে সিংহের ছবি, সিংহের চিহ্ন রানী আছে। রানী বুঝছেন? এখন বলুন, কার কার বাসায় আসন নাই, চেয়ার নাই? চেয়ার আছে কিন্তু ফুলের আর ফুলের আসন। এখানে একটা সিংহের চিহ্ন লাগাই দিলেন, খালি হয়ে যাবে সিংহাসন। শেষ। স্মৃতি রক্ষাতে সৌধ। আসলে সৌধটাকে বুঝি, স্মৃতিটাকে বুঝি না। তিনটা শর্ত মিলে নাকি মিলে না? জি মিলে। জি খাদিজা, তিনটা শর্ত মিলাই দেন, বুঝান। তিনটি শব্দ হচ্ছে সিংহ চিহ্নিত আসন, এখানে মধ্যপদ লোপ পাবে, চিহ্নিতটা লোপ পেলে হবে সিংহাসন। এখানে আসনকে বোঝানো হয়েছে, এজন্য পরপদ প্রাধান্য পাবে। আর স্মৃতি রক্ষার্থে শোধ, এ রক্ষার্থে এটা হচ্ছে অতিরিক্ত, এটা লোপ পাবে। আর স্মৃতি শোধ বলতে এখানে সৌধকে বোঝানো হয়েছে, এজন্য পরপদ প্রাধান্য পাবে। আরেকজনে বলুন, কে বলবেন? মারিয়াম, জি স্যার। বলুন। সিংহ চিহ্নিত তিনটি পদ, সিংহ চিহ্নিত আসন, মাঝের পদ লোপ পাবে, চিহ্নিত লোপে সিংহাসন, আসন প্রাধান্য পেয়েছে। আবার সিংহাসন বলুন, আবার স্মৃতি বলুন। রক্ষার সিংহ চিহ্নিত আসন, তিনটি পদ, হুম, মাঝের পদ লোপ পেয়েছে, চিহ্নিত লোপে সিংহাসন, আসন প্রাধান্য পেয়েছে। আসন অর্থ প্রাধান্য সিংহাসন। আর গুড। স্মৃতি রক্ষার হুম, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না। তাহলে না এখন স্যার। আরেকজনে বোর্ড বই দেখে বলবেন উপমান কর্মধারয় সমাস। বই দেখে একজনে উপমান কর্মধারয় সমাসের সংজ্ঞাটা বলুন। বই দেখে যে আসলে উপমান কর্মধারয় সমাসটা কি? উপমান উপমান কর্মধারয় অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়র একটি সাধারণ ধর্ম থাকবে, যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে, তো এটা উঠাইছেন, আগেরটা মুছে দিলাম। জি স্যার। জি স্যার। ওকে। উপমান, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলে উপমেয়, আর পরোক্ষ বস্তুকে কি বলে? উপমান বলে। উপমান। উপমান বলে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলে কি? উপমেয়, আর এটা উপমান। এই সংজ্ঞা বাদ। উপমান, উপমিত, রূপক, তিনটার ক্ষেত্রেই উপমান, উপমিত, রূপক, তিনটা ক্ষেত্রেই একটা বিষয় খেয়াল করবেন, কি? তুলনা বোঝাবে। উপমানও তুলনা বোঝাবে, উপমিতও তুলনা বোঝাবে, রূপকও তুলনা বোঝাবে। তুলনার ক্ষেত্রে তুলনাটা যদি বাস্তব তুলনা বোঝায়, সত্য তুলনা বোঝায়, তাহলে তার নাম উপমান কর্মধারয়। বাস্তব বা সত্য কিনা এটা দেখার চেষ্টা করুন। তুষারকে আমরা কার সাথে তুলনা করেছি? শুভ্রর সাথে। বাস্তবে তুষার, শুভ্র, হয়, মনে মনে একটা হয় বসাবেন শেষে। তুষার, শুভ্র, হয়। বাস্তব না বাস্তব? বাস্তব। তুষার মানে বরফ। বরফ কি সাদা হয় না কালো হয়? সাদা হয়। সাদা হয়। তুষার একটা নাম, নাউন। অ্যাডজেক্টিভ একটা গুণ, বিশেষণ। তার মানে একটি উপমান কর্মধারয় সমাসের দুইটা পদ হবে, একটা নাউন আর একটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ।
অরুণ মানে সূর্য, নাম, রাঙা মানে আলোকিত। সূর্য আলোকিত হয়, বাস্তব না বাস্তব? বাস্তব। সূর্য আলোকিত হয়, এটা বাস্তব না বাস্তব? বাস্তব। বাস্তব। সূর্য আলোকিত হয়, আলোকিত হয়। সূর্য আলোকিত হয়, সূর্য আলোকিত হয়। তাহলে তুলনা বাস্তব। তুলনা বাস্তব বোঝালে উপমান কর্মধারায়। দুইটা ক্লু দিচ্ছি। এক, তুলনা বাস্তব বোঝাবে, তাহলে সেটার নাম হচ্ছে উপমান কর্মধারায়। কেন বাস্তব বোঝাবে? একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ থাকবে। পূর্বপদ নাউন এবং পরপদ অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলুন। আমরা উপমান উপমিত রূপক পড়ে 5 মিনিটের একটা ছোট বিরতি দিব, যে আপনি যা পড়েছেন সবগুলো নোট অথবা বুঝতে পারতেছেন কিনা সেটা দেখার জন্য। বুঝতে পারছেন এটা? জি স্যার। তুলনা বাস্তব একটা নাউন একটা অ্যাডজেক্টিভ বোঝাবে, তাহলে এটা উপমান। আর উপমিত এবং রূপকের মধ্যে, উপমিত এবং রূপকের মধ্যে দুইটাই অবাস্তব বোঝাবে। যদি শব্দের শেষে মনে মনে হয় বোঝান, হয় বসান, তাহলে আপনি দেখতে পারবেন দুইটা শব্দই অবাস্তব তুলনা বোঝাচ্ছে। কি বোঝাবে দুইটা শব্দই? অবাস্তব অবাস্তব। তুলনা। অবাস্তব তুলনা বোঝাবে। উপমান, উপমিত, রূপক। খেয়াল করেন দুইটার মধ্যে কি বোঝাবে? অবাস্তব তুলনা। অবাস্তব। পুরুষ একটা নাউন, সিংহ একটা নাউন, মুখ একটা নাউন, চন্দ্র একটা নাউন, মন একটা নাউন, মাঝি একটা নাউন। তার মানে দুইটা পদের মধ্যে দুইটাই কি বোঝাবে? নাউন বোঝাবে। পুরুষ সিংহ হয়। বাস্তবতার দিকে তাকান, তুলনা কি বাস্তব না বাস্তব? পুরুষ কি অবাস্তব। আসলে সিংহ হয়? জি না। কখনো হয় না। পুরুষের বিশেষ কোনো গুণ থাকলে তাকে আমরা সিংহের সাথে তুলনা করি, তুলনা করি। বাট কখনোই সিংহ হয় না। না। আমাদের ক্রিকেটাররা যেদিন খেলায় জিতে যাই সেদিন আমরা তাদেরকে বলি টাইগার, আর হেরে গেলে কি বলি? বিড়াল। বিড়াল। আসলে কি বিড়াল বা টাইগার কিছু হয়? হয় না। জি না। আমরা জাস্ট একটা তুলনা করি, এতটুকুই, এর বাইরে কিছু না। তুলনা যদি বাস্তব হয় উপমান, আর অবাস্তব হলে উপমিত। মানুষের মুখটা সুন্দর হলে তাকে আমরা চাঁদের সাথে তুলনা করি। আচ্ছা, আপনার প্রিয়জনের মুখ কার সাথে আপনি তুলনা করেন? তাদের সাথে। ওদের সাথে। এখন কার প্রিয়জন কে এটা আমার জানা দরকার নেই। আপনার প্রিয়জন আসলে কে সেটা আমার জানা দরকার নেই, সেটা আপনিই ভালো জানেন। তাহলে তার মুখটা আপনার কাছে সবসময় চাঁদের মতো। চাঁদ কি সুন্দর না সুন্দর? সুন্দর। হুম, সুন্দর না স্যার, চাঁদের কোনো সৌন্দর্য নেই। তাই নাকি? কালু, জি। খারাপ। আমি সেটা মানে জীবনে কি প্রথম কোনো মানুষের কাছ থেকে শুনলাম যে চাঁদ সুন্দর না। হ্যাঁ, কি গো আপনি? মানে তো আলোকিত। আচ্ছা, এখন আসুন, চাঁদ মানে আলোকিত। আচ্ছা, যে যেভাবে নেন আপনি সেভাবে নিতে থাকেন। বাংলা একটা গান আছে না, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও। আমার মায়ের মতো। হ্যাঁ, কেমন বুঝলি? আমার মায়ের। হ্যাঁ, এখানে কি বলছে? আচ্ছা, এখন আসুন, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে মানুষের মুখটাকে, একটা মায়ের সন্তান হলো প্রতিবন্ধী, দুটা হাত নাই দুটা পা নাই, ওই মায়ের সন্তানের মুখটাও মায়ের কাছে চাঁদের মতো। কারণ আমরা তুলনা, স্যার মানুষের মুখ। আমার মানে চাঁদটা কি আসলেই সুন্দর? এটা আপনি, যার সুখ আছে তাকে সুন্দর লাগে, যার সুখ নাই তার কাছে সুন্দর লাগে না। হ্যাঁ, কি আপনি? আমি বৃষ্টি বলতেছি স্যার। বৃষ্টি? জি না, চাঁদ অসুন্দর, বেশ সুন্দর, খুব সুন্দর। এবার হয়েছে আপনার। হ্যাঁ, কারো কাছে সুন্দর, কারো কাছে অসুন্দর। সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছিল, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ভাই পেটে ক্ষুধা, এখন আমার কাছে মনে হয় যে চাঁদটা যদি খাওয়া যেত, অর্ধ পুরো একটা রুটির মতো মনে হয়। আবার কবি নজরুল বলেছেন, আধোরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়া খুলে দিও। হ্যাঁ, এখন আসুন, যে রোমান্টিক মোডে থাকে তার কাছে রোমান্টিক, আর যে দুর্ভিক্ষে থাকে তার কাছে পুরা রুটির মতো। এখন কারো কাছে সুন্দর, কারো কাছে অসুন্দর, এটা মনে হতেই পারে। পৃথিবীটা এরকমই। এখন যদি আপনি আজকে একটা কাঙ্ক্ষিত চাকরি পান, তখন আলু ভর্তা দিয়ে ভাত খেলে মনে হবে আমি কাচ্চি আর পোলাও খাচ্ছি। এখন দেখবেন চাকরির রেজাল্ট দিছে, আপনার চাকরি নাই, এখন আপনারা কাচ্চি আর মোরগ পোড়া দিলেও মনে হবে আর চেয়ে আলু ভর্তা ভালো ছিল। তখন আর খাবার ভালো লাগবে না। কেন? আশা পূরণ হচ্ছে না। এই চাকরিটা পাওয়ার পরে আপনার গায়ে যদি ছেঁড়া কাপড় থাকে, পুরাতন কাপড় থাকে, তাও আপনার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা থাকবে। চাকরি না পাইলে পরীক্ষার রেজাল্টের দিন যত উন্নত উন্নত কাপড় পরেন না কেন, আপনার চোখ মুখ থাকবে অন্ধকার। হ্যাঁ, এখন আসুন, থাকবে।
জি, এখন আসুন, এটা হচ্ছে আসল বাস্তবতা। তাহলে মানুষের মুখ চাঁদ হয়, এটা অবাস্তব। মুখকে কখনোই চাঁদের সাথে তুলনা করলে বাস্তব তুলনা হয় না। দেখুন, ব্যাকরণে, সাহিত্যে অবাস্তব তুলনার অনেক বিষয় আছে। সাহিত্যে অনেক অবাস্তব তুলনা চলে, কিন্তু ব্যাকরণে কোনো অবাস্তব তুলনা চলে না। বাক্য প্রকরণের ক্লাসে আমরা পড়েছিলাম, আজকে আমরা ওদিকে যাচ্ছি না। মানুষের মনকে মাঝির সাথে তুলনা করি, কখনো মন মাঝি হয় না। বিষাদ বা সিন্ধু কখনো সিন্ধু, মানে বিষাদ কখনো সিন্ধু হয় না, মানে সাগর হয় না। বিষাদের কখনো সাগর, বিষাদ মানে কষ্টের কোনো সাগর দুনিয়াতে নাই। অবাস্তব তুলনা, দুইটার মধ্যে দুইটাই নাউন। এখন আমি কি করে বুঝবো একটা উপমিত একটা রূপক? উপমিত মানে হচ্ছে দুইটা পদের মাঝে দুইটা পদই দৃশ্যমান। পুরুষ দেখা যায়, সিংহ দেখা যায়, মুখ দেখা যায়, চাঁদ দেখা যায়। চন্দ্র দেখা যায়। জি স্যার, দুইটা অবাস্তব তুলনার ক্ষেত্রে দুইটি পদই দৃশ্যমান দেখা যায়, দৃশ্যমান। দেখা যাবে, তার নাম হচ্ছে উপমিত। একটি দেখা যাবে, অন্যটি কল্পনা করতে হবে। একটি দৃশ্যমান হয়, একটি দৃশ্যমান দৃশ্যমান। হয়। মনকে দেখা যায় না, মাঝিকে দেখা যায়। বিষাদ কষ্টকে দেখা যায় না, সিন্ধুকে দেখা যায়। বিষাদ কষ্টকে দেখা যায় না, সিন্ধুকে দেখা যায়। এখন আসুন, বিষাদ কষ্টকে দেখা যায় না, সিন্ধুকে দেখা যায়। সিন্ধুকে দেখা যায়। এখন আসুন তাহলে, তুলনা বাস্তব হলে উপমান, অবাস্তব হলে উপমিত বা রূপক। এই তিনটা শব্দ আমাকে একজনে বুঝাবেন, কে বুঝাইতে পারবেন বলুন? উপমান, উপমিত, রূপক। স্বেচ্ছায় স্যার বুঝান। জি, উপমানের ক্ষেত্রে আহ, যে দুইটি বাস্তব তুলনা দেওয়া হয় যেখানে, সেটা হচ্ছে উপমান, এবং একটা নাউন থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে। যেমন তুষারের নেই শুভ্র, তুষার শুভ্র, তুলনাটা বাস্তব হবে। আর উপমিত এবং রূপকের ক্ষেত্রে তুলনাটা অবাস্তব হবে। এবং উপমিত ক্ষেত্রে দুইটি যে মানে পদই থাকবে দৃশ্যমান। যেমন পুরুষের ন্যায় সিংহ, এখানে পুরুষও দৃশ্যমান, সিংহ দৃশ্যমান। আর রূপকের ক্ষেত্রে একটি দৃশ্যমান থাকবে এবং আরেকটি কল্পনা। যেমন মন, রূপ, মাঝি, এখানে মন দেখা যায় না কিন্তু মাঝি দেখা যায়, আর এই জন্য এটা রূপক কর্মধারায়। ওকে, থ্যাংক ইউ। আরেকজনে বলুন। স্যার আমি বলবো, জি, উপমান হচ্ছে যেটা একটি থাকবে নাউন আর একটি থাকবে অ্যাডজেক্টিভ, দুটি বাস্তব হবে। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, দুটি বাস্তব। আর উপমিত হচ্ছে দুটি নাউন নাউন থাকবে এবং দুটি দৃশ্যমান থাকবে, কিন্তু এটা অবাস্তব থাকবে। পুরুষ সিংহের ন্যায়। এরপর হচ্ছে রূপক কর্ম দ্বারা, রূপক কর্ম দ্বারা এটা অবাস্তব, আর এটা দেখা যাবে না, একটি দেখা যাবে আরেকটি দেখা যাবে না। আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। জি স্যার। উপমান, উপমিত, রূপক, মধ্য পদলিপি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। উপমান, উপমিত, রূপক, মধ্য পদলিপি, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। উপমান, উপমিত, রূপক, মধ্য পদলিপি। এরপরে যাবেন হচ্ছে তৎপুরুষ সমাস। ওকে, তৎপুরুষ সমাস মানে কি? যে সমাসের পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে বোঝাই, এরকম না। এটা হচ্ছে বহুব্রীহি। যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পাবে আর পরপদের অর্থের প্রাধান্য পাবে, তাকে বলে হচ্ছে তৎপুরুষ সমাস। এক্ষেত্রে আপনাকে বিভক্তিটা মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে বিভক্তি মুখস্থ রাখতে হবে তৎপুরুষ সমাসের। যার যার বিভক্তি মুখস্থ নাই, সমাসের কারো কারো ক্লাসে মুখস্থ করিয়ে দিয়েছিলাম। যদি দ্বিতীয় থেকে সপ্তমী বিভক্তি মুখস্থ না থাকে, তাহলে আপনার এখানে পদে পদে ভুল করার সম্ভাবনা থাকবে। পদে জি পদে স্যার। ভুল করার বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। পদে পদে ভুল হওয়ার সম্ভাবনা আপনার এখানে থেকে যাবে। তাহলে দেখুন, একটা শব্দের মাঝে আসলে কোন পদের মধ্যে কোন বিভক্তিটা বোঝাচ্ছে। দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে দ্বারা দিয়ে নিমিত্ত, পঞ্চমী হতে থেকে যে, ষষ্ঠী হতে থেকে রকের, সপ্তমী এ অতস্ন ও রেখাতে। একজন লিখছেন, স্যার বিসিএস এর সিলেবাস কি সব বছরেই একই থাকে? মোটামুটি বিসিএস এর সিলেবাসে খুব বেশি একটা পরিবর্তন আনে না। বিসিএস এর সিলেবাসে খুব বেশি পরিবর্তন হয় না। তাহলে দেখুন,
যদি কোনো শব্দের মাঝে কোনো একটা বিভক্তি লোপ পাই তাহলে তার নাম হচ্ছে তৎপুরুষ। বিভক্তিগুলো মনে রাখতে হবে। দ্বিতীয় বিভক্তি কে রে, আর চতুর্থ বিভক্তি কে জন্য নিমিত্ত। এই সবগুলো বিভক্তির মধ্যে একটা বিভক্তি নিয়ে ঝামেলা আছে, এটা হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি। যেমন আমি একটা শব্দ লিখলাম গুরুকে ভক্তি, সমান সমান কি হবে? গুরুকে গুরুকে ভক্তি সমান সমান গুরু ভক্তি। ভক্তি। এখান থেকে কি লোপ পেলো বলেন তো? গুরুকে কে কে? কে রে জি স্যার, কে। গুরুকে ভক্তি সমান সমান কি হবে? গুরু ভক্তি। গুরুকে ভক্তি সমান সমান কি? গুরু ভক্তি। গুরু ভক্তি। পেলো? কে লোপ পেলো? কি লোপ পেলো? কে লোপ পেলো? গুরুকে ভক্তি সমান সমান গুরু ভক্তি, কি লোপ পেলো? কে। কে দেখুন এই কেটা এখান থেকে লোপ পেয়ে গেল। তাহলে দেখুন এখান থেকেও কে লোপ পেলো, দুঃখকে অতীত দুঃখাতীত, এখান থেকেও কে লোপ পেলো, দুটা থেকে কে লোপ পেলো। তাহলে কোন কে কোন ধরনের বিভক্তি? এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, এটা সাধারণ বাক্য, আর এটা হচ্ছে চতুর্থ বিভক্তি। কেন এটা চতুর্থ বিভক্তি? কেন? এটা ধর্মীয় কাজ। একটা শব্দ দ্বারা ধর্মীয় কাজ করা বুঝাইলে তার নাম হচ্ছে চতুর্থ বিভক্তি, আর সাধারণ বাক্য বুঝাইলে দ্বিতীয় বিভক্তি। সাধারণ বাক্য বুঝালে দ্বিতীয় বিভক্তি, জি। সাধারণ বাক্য বুঝালে দ্বিতীয় বিভক্তি, আর ধর্মীয় কাজ করা বুঝালে চতুর্থ বিভক্তি। চতুর্থ বিভক্তি। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এটা সবসময় হবে এরকমই, মানে কি? সবসময় ধর্মীয় বিষয় এবং সাধারণ বিষয় এটাই বোঝাবে? কে এর ক্ষেত্রে শুধু ধর্মীয় বিষয়, অন্য কোনো ক্ষেত্রে না। শুধু কে এর ক্ষেত্রে ধর্মীয় বিষয় বুঝাইলে সেটা চতুর্থী, আর সাধারণ কথা বুঝাইলে দ্বিতীয়, অন্য কোনো ক্ষেত্রে না। আর ধর্মীয় মানে সম্প্রদান কারক, সম্প্রদান মানে চতুর্থী। চতুর্থীর মধ্যে সবসময় ধর্মীয় কাজ করাই বোঝাবে, ধর্মীয় বাইরেও বোঝাবে। এখন আসুন, আমকে দেখা আমকে কোরানো আম কোরানো, রথকে দেখা রথ দেখা, ছেলেকে বোলানো ছেলে বোলানো। তার মানে কোনো একটা শব্দের মাঝখান থেকে কে লোপ পেলে সেই কেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, যদি ধর্মীয় কাজ করা না বোঝায়। মন গড়া মানে কি? মন দ্বারা গড়া, মন গড়া। মধু দিয়ে মাখা, মধু মাখা। দ্বারা দিয়ে কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস। যদি কোনো শব্দ থেকে তৃতীয় বিভক্তি লোপ পাই, তৃতীয় তৎপুরুষ সমাস। বালিকাদের জন্য বিদ্যালয়, তার নাম কি? জন্ম নিমিত্ত, এটা চতুর্থী। আচ্ছা, আরামের জন্য কে দ্বারা? আরাম কে দ্বারা? বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি। পাগলের জন্য গারদ, পাগলা গারদ। জন্য লোপ পেয়েছে, তাই তার নাম হচ্ছে চতুর্থী বিভক্তি। আর চতুর্থী বিভক্তি লোপ পেলে তার নাম হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। এক্ষেত্রে যদি আপনাকে একটু বলি, এটা কার কার বাসায় আছে? এটা কোন ধরনের কাদানা? আরাম কেদারা জি, সবার বাসায় আছে, চেয়ারে। চেয়ার, কেদারা মানে চেয়ার। আরাম কাদারা কার কার বাসায় আছে? বলেন, আরাম কাদারা আপনাদের কার কার বাসায় আছে? সবার বাসায় তো সবার বাসায় আছে স্যার। শিওর? সবার বাসায় আছে? আরামের জন্য নাই, এমনি সাধারণ গুলো আছে। জি না, আমি বলছি আরাম কাদারা, এখানে লিখে আছে আরাম কাদারা। আরাম কাদারা কার কার বাসায় আছে? ক্যাশকুটা আরাম কেদারা নাকি? আমি জানি না, আপনি বলবেন। আরাম কেদারা। লতিফা আছে আপনার বাসায়? নাই স্যার, আরাম কেদারা নাই। না থাকলে বলবেন, না থাকলে বলবেন। লতিফা নাই। আমিনা আছে? না স্যার, বুঝি না তো স্যার অর্থটা কিভাবে বলবো। খাদিজা আছে আপনার বাসায় আরাম কেদারা? স্যার অর্থ তো বুঝতেছি না। আচ্ছা, সুমন লিখছেন দোলনা চেয়ার। হ্যাঁ, মনি বলেন, আছে আপনার বাসায়? না স্যার। না স্যার, সব গরিব মানুষ, কারো বাসায় নাই, কারো বাসায় নেই। বন্দনা আছে? আছে স্যার। দেখান কই আছে। দেখো স্যার, এটা আরাম করে বুঝতে পারি, সেটাই তো আরাম কেদারা। হ্যাঁ, জি না, আমি যেটা বলছি সেটা বুঝেন। সোনিয়া খাতুন রেডমি লিখছেন যা চেয়ার গুলো দোল খায় যা। ইসরাত জাহান ইমু লিখছেন রকিং চেয়ার। আমি তো গরিব মানুষ, আমার বাসায় তো কোনো রকিং নাই। শাকির সামির এমন লিখছেন সোফা। এই আপনি জানেন কেমনে? ওটা কি দেখা যায় কমেন্ট? দেখা যায়। জি না। এই শুনেন, গরিব মানুষ সব। আমরা তো গ্রামে, আপনার তো ওই যে কি বলে এটাকে, এই যে একটা লোক আছে না খালি গালি দেয় অনলাইনে, এটা নাম জানি কি,
টাকলা, সেফুদা সেফুদা, সেফুদা সেফুদার মতো বলতে সেফুদা হয়। এখন আপনারা তো সব গরিব, আপনাদের বাসায় একটা আরামকেদারা নাই। হ্যাঁ, বাংলাদেশি মানুষ। হ্যাঁ প্রথম আরামকে দ্বারাই কিনবো। জি, কারো বাসায় আরামকেদারা নাই। সেফুদার কথা মনে উঠলো। হ্যাঁ, বাংলাদেশের মানুষ সব গরিব। দেখ আমি কেমনে মদ খাই। হ্যাঁ, এখন আসুন, বাংলাদেশের মানুষ মদ খাইতে পারে না, তাই গরিব। এই শুনেন, যার বাসায় যে চেয়ার আছে, যে চেয়ারে বসে আপনি আরাম করতে পারেন, সেটার নাম আরাম কেদারা। হ্যাঁ, কারো বাসায় আরাম কেদারা নাই। একবারে মুখ খুলে বলে ফেললো নাই, কিচ্ছু নাই। এই একটা চেয়ারও নাই আপনার বাসায়। আচ্ছা স্যার এখন আমি তো হ্যাঁ বলছিলাম। আচ্ছা, আমি চিন্তা করলাম যে দেখি আসলে আপনি নড়াচড়া করেন কিনা। আমি গরিব মানুষ, আমার কোনো রকিং চেয়ার নাই, সোফা চেয়ার নাই, একটা আছে প্লাস্টিকের চেয়ার। এটাই আরাম কেদারা, কারণ আমি এটাতে বসে আরাম করি। প্লাস্টিকের চেয়ারও নাই, ছোট ছোট ওই যে রান্নাঘরে ইউজ করে মেয়েরা, এটার নাম কি? টুল টুল টুল। ছোট যেটা প্লাস্টিকের, ওই যে আরএফএল, এটাতে মোড়া বসে আপনি আরাম করেন, এটাই আরাম কেদারা। হ্যাঁ, কি চিন্তা আপনাদের! রকিং চেয়ার থাকা লাগবে, সোফা থাকা লাগবে, না হলে আরাম কেদারা হয় না। হ্যাঁ, এখন আসুন তাহলে, কে জন্য নিমিত্ত লোপ পেলে চতুর্থী বিভক্তি, আর চতুর্থী বিভক্তি লোপ পেলে চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তি দেখুন মিলাইতে পারেন কিনা। হতে থেকে হইতে যে কোনো বাক্য থেকে লোপ পেলে তার নাম হচ্ছে পঞ্চমী বিভক্তি, আর পঞ্চমী বিভক্তি লোপ পেলে তার নাম হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। পড়ুন সবাই, সবগুলো উদাহরণ মিলান। এগুলো কি? কুমার। খাতা থেকে ছাড়া খাতা পিলার থেকে ও, বলো। হতে থেকে যে ইতি, হতে, আদি, ইত্যাদি। শুনেন, অন্যের ক্লাসে পড়াইছিলাম ইতি, যুগ, আদি, ইত্যাদি। ইতি থেকে আদি, শুরু থেকে শেষ, মনে আছে কিনা? বদ থেকে জাত, বজ্জাত। মানুষ মেয়েদেরকে গালি দেয়, এটা একটা বজ্জাত মেয়ে। কোথায়? শ্বশুর বাড়িতে, অন্য কোথাও না। অন্য কোথাও গালি খুব একটা চলে না। কেন? শ্বশুর বাড়িতে একটা মেয়ের জীবনে কোনোদিন দোষ না থাকলেও তার খালি দোষ। একটা মেয়ে বড় হইতে কারো 20 বছর, কারো 25 বছর, কারো 30 বছর লাগে। 30 বছর সে কোনোদিন খারাপ ছিল না, শ্বশুর বাড়িতে যাওয়ার পর দিন থেকে সে খারাপ। হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়েকে বিয়ের পরে 7 দিনে মাথায় মেরে ফেলছে। মেয়েরে পিটিয়ে মারতে মারতে একবারে মেরে কলা গাছে নিয়ে ঝুলাই রাখছে। এদের বুদ্ধি কি হাঁটুতে থাকে নাকি পায়ের নখের মধ্যে থাকে জানি না, মাইরা কলা গাছে ঝুলাইছে, তারপর সব পালাইছে। আচ্ছা, তুমি একটা ছেলেকে বিয়ে করাইছো, তোমার কোনো কারণে মেয়েটা ভালো না, আনলাম ভালো না, তাই বলে মাইরা ফেলাইতে হবে? এটা কই পাইছে মাইরা ফেলাইতে হবে? পরে তারা সব 14 গোষ্ঠী উদাও। এরা সবগুলো হচ্ছে বজ্জাত। বজ্জাত কেমনে? বদ থেকে জাত, মানে খারাপ থেকে উৎপন্ন হয়েছে, সবগুলো খারাপ, এটাকে বলে বজ্জাত। আর গালি দেয় কারে? মেয়েদেরকে। শ্বশুর বাড়িতে মেয়েদের বিয়ের পর ধুমায় গালি দেয়, একটা বজ্জাত মেয়ে। বজ্জাত মানে কি? জাত খারাপ, জাত ভালো না। এখন আসুন, এটাকে বুঝতে হবে যে অর্থটা আসলে কি। অর্থটা বুঝলেই আপনি দেখবেন বিভক্তি পারতেছেন। মানবের হৃদয়, মানব হৃদয় এর, অর্ধের চন্দ্রের অর্ধ এর, দিল্লির ঈশ্বর র। র বা এর ষষ্ঠী বিভক্তি, যদি কোনো শব্দ থেকে ষষ্ঠী বিভক্তি র বা এর লোপ পাই, তাহলে তার নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে তার নাম হচ্ছে কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর কোন শব্দ থেকে যদি ষষ্ঠী বিভক্তি লোপ পাই র এর, তাহলে তার নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর সপ্তমী বিভক্তি এ তে লোপ পেলে তার নাম হচ্ছে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি লোপ পেলে সপ্তমী তৎপুরুষ সমাস। বুঝতেছেন কি না? জি স্যার, তৎপুরুষ মানে স্যার বিভক্তি মুখস্থ থাকলে এগুলো পারা যায়। বিভক্তি যাদের মুখস্থ নাই তারা আগে মুখস্থ করে ফেলবেন। এরপর আসুন, ন ইয় বলতে একটা শব্দ আছে, এটা একটু দেখাচ্ছি। ন ইয় মানে নাবোধক শব্দ। ন ইয় দুইটা সমস্যা আছে, একটা হচ্ছে ন ইয় তৎপুরুষ, একটা নাম হচ্ছে ন ইয় বহুব্রীহি। একটা হচ্ছে ন ইয় তৎপুরুষ, একটা হচ্ছে ন ইয় বহুব্রীহি। নাবোধক শব্দের ক্ষেত্রে যদি পরে পদকে বোঝাই, পূর্বপদকে না বুঝিয়ে পরপদকে বোঝাই, সেটা তৎপুরুষ। পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝালে ন ইয় বহুব্রীহি। অভাব, নাই ভাব, নাবোধক শব্দ। অভাবী, নাই ভাব যার, নাবোধক শব্দ। অভাবী বলতে আমরা আসলে অকেও বুঝি না, ভাবিকেও বুঝি না, একটা মানুষকে বুঝি যারা অভাবাস। নাবোধক শব্দের ক্ষেত্রে যদি পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝাই, তাহলে তার নাম হচ্ছে ন ইয় বহুব্রীহি সমাস। আচ্ছা, আমিনুল ইসলাম লিখছেন, চ্যাট জিপিটি বলে আরাম কেদারা একটি জনপ্রিয় বাংলা গল্প ও নাটক। পিছনে
হ্যাঁ, আচ্ছা এখন আসুন, ওইটা বলে বলুক। এখন যেটা বলছি এটা দেখুন, অভাব নয় ভাব, নয় ভাব অভাব, নয় ভাব অভাব, নাবোধক শব্দ, অ মানে না, অ মানে না। নাবোধক শব্দের ক্ষেত্রে পরেরটাকে বুঝাইলে নয় তৎপুরুষ, আর কোনোটাকে না বুঝাইলে নয় বহুব্রীহি। শেষ। জি স্যার, এরপরে আসুন পরপর উপপদ তৎপুরুষ সমাস। উপপদ মানে হচ্ছে যে সমাসের বেল বাক্যের মধ্যে একটা নাউন একটা ভার্ব হবে, একটা নাউন একটা ভার্ব। যে ভাব। সমাসের, যে সমাসে একটা নাউন থাকবে আর একটা কি থাকবে, ভার্ব থাকবে। একটা ভাব নাউন থাকবে। একটা ভার্ব। পঙ্কে জন্মে যা, পঙ্কজ, পঙ্কে জন্মে যা। বল দেয় যে বলদ, বল দেয় যে বলদ, জল দেয় যে জলদ, আপনার বর্ণ লুকাই যে বর্ণচোরা। প্রথমটা হচ্ছে নাউন, আর পরেরটা হচ্ছে কি, ভার্ব। প্রথমটা নাউন, পরেরটা হচ্ছে ভার্ব। যে সমাসে পূর্বপদ বিশেষ্য আর পরপদ বিশেষণ, একটা হচ্ছে পূর্বপদ একটা বিশেষ্য, একটা হচ্ছে বিশেষ্য, আর এটাতে কি হবে, একটা হচ্ছে বিশেষ্য, একটা হচ্ছে ভার্ব। ভালো স্যার করে যা দেখুন। আগে এগুলো কি উপপদে যা আগে এগুলো কি থাকবেই? জি, এক কথায় প্রকার জাতীয় যত শব্দ। স্যার উপপদটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এখন আসুন, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ দেখুন, আপনাদেরকে আরাম কাদারা জিজ্ঞাসা করছে, আমার আইটি অফিসার সে খুঁজে খুঁজে বের করে ফেলছে আরাম কাদারা অর্থ কি, গুগল করে। এখন আসুন, যে শব্দের অর্থ বুঝবেন না সেটা গুগলে যাবেন, হ্যাঁ, গুগলে গিয়ে সেটাকে খুঁজে বের করবেন, তাহলে সহজ হবে। দেখুন, চাকরির প্রস্তুতি অনেক কঠিন কিছু না, কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, আজকে একটা ক্লাস, 2 সপ্তাহ পরে আবার আসি, অর্ধেকটা ভুলে যান, টানা 4 দিন, টানা 2 দিন, টানা 3 দিন করে ক্লাস নিলে আর একটু সহজ হতো আপনার জন্য, কিন্তু এই সুযোগ নাই। অথবা যদি এটা করতে পারতাম, সবাইকে আবাসিকে রাইখা সকালে 2 ঘন্টা ক্লাস, সারাদিন পড়বেন, সন্ধ্যায় 2 ঘন্টা ক্লাস, না পারলে সোজা আলিফের মতো দাঁড়ায় দাঁড়ায় পড়েন, তাহলে মায়ের খান, তাহলে বিকল্প শাস্তির ব্যবস্থা। এরপরে রাত্রে 12টায় আরেকবার ধরতাম যে কার কার কি কি পড়া হয় নাই, কেন হয় নাই, তাহলে আমি দেখতাম যে 3 মাস পরে একটা চাকরি পান না কেন। কিন্তু এটা করার তো সুযোগ নাই, আপনারা খুব চালাক, সুযোগটা পাইলে খালি কাজে লাগান। কি সুযোগ? পড়ালেখা বাদ, যা মন চায় তাই করেন। এটা তো করা সম্ভব না। দেখুন, আপনার চাকরি পাওয়া না পাওয়া সব নির্ভর করবে আপনার হাতে, আমার কোনো ক্রেডিট বা ডিসক্রেডিট নাই। চাকরি না হলে যদি আমার এসে ধরেন যে স্যারের ঘরের স্যার, আপনার জন্য চাকরি পাই নাই, আমার কিচ্ছু লস নাই। চাকরি পাওয়ার পরে যদি আমার 100% ক্রেডিটও দিয়ে দেন, তাও আমার খুব বেশি লাভ নাই। হ্যাঁ, লাভ আছে, শান্তি পাবো, মনে শান্তি। আচ্ছা এখন আসুন, কোনো কষ্ট আমার নাই, লস আমার নাই, আমরা লস নিতে রাজি না, লাভটা খালি নিব, জীবনেও লস নিব না। হ্যাঁ, লস হলে আপনার লস। এই জন্য বারবার বলছি, অনুরোধ করছি, ভালো করে বুঝে পড়ুন। আপনি প্রথমে ধরেন সহকারী শিক্ষক হলে পরের বছর প্রভাষক, অথবা এবার নিবন্ধনে হয়েছে পরের বার প্রাইমারি, এবার প্রাইমারিতে হয়েছে পরের বার বিসিএস এ। দেখুন, যতদিন সুযোগ আছে চেষ্টা করুন উপরে যাওয়ার। অনেকে এখানে আমাকে আজকের ক্লাসের শুরুতে কমেন্টে লিখছেন, স্যার সংসারের জন্য কিছু করতে পারতেছে না, এইটার জন্য ওইটার জন্য। এই সংসার আপনাকে, স্যার আপনি মিউট হয়ে গেছেন। তাহলে
আপনি যদি সফল হতে না পারেন এই ক্যারিয়ারে, ফ্যামিলি আপনাকে দেখবে না। তবে হ্যাঁ, যারা বাচ্চার মা অথবা বাচ্চার বাবা, এরা এটার বাইরে। হ্যাঁ, নিজের সংসার এটা বাদ দেওয়া যাবে না, কারণ আপনার পরিবার, আপনার বাবা মা ভাই বোন নিয়ে আসেন। সেই ক্ষেত্রে আগে আপনার স্বার্থ, চাকরি হওয়ার জন্য যা করা দরকার সব করে পরে অন্য কিছু। আর যারা বাচ্চার মা বাবা হয়ে গেছেন, এরা বাদ। এদের পরিবার মানে কি? এরা যদি পরিবার ছেড়ে দেন, এরা কই যাবে? হ্যাঁ, তখন এটা করা যাবে না। এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখন যাব আমরা বহুব্রীহি সমাস, যে সমাসে পূর্বপদ পরপদ দুইটার মধ্যে একটাকেও বোঝায় না, অন্য কিছুকে বোঝায়, তার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস 8 প্রকার। বহুব্রীহি সমাস 8 প্রকার, তার মধ্যে একটু খেয়াল করবেন। বহুব্রীহি সমাস 8 প্রকার। বহুব্রীহি সমাসের মধ্যে প্রথমে যাবেন সমানাধিকরণ। সমানাধিকরণ দ্বারা আমরা আসলে কি বুঝি, সংজ্ঞাটা সবাই ভালো করে দেখুন। সমানাধিকরণ, সমানাধিকরণ, সমানাধিকরণ মানে পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য। পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য হলো পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য। পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য যদি বোঝাই তবে তাকে বলে সমানাধিকরণ। পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য যদি বোঝাই তবে তাকে বলে সমানাধিকরণ। সংজ্ঞাটা ভালো করে দেখার চেষ্টা করুন। কোনো মতে শব্দটা আমি বন্ধ করতে পারতেছি না। নন্দু। আচ্ছা, এখন আসুন সমানাধিকরণ। দেখুন, হতশ্রী, হত মানে হারিয়েছে, শ্রী মানে বিউটি। হত মানে একটা অ্যাডজেক্টিভ, আর শ্রী মানে হচ্ছে একটা নাউন। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। হতশ্রী মানে যার স্ত্রী হারিয়েছে। একটা সময় সৌন্দর্য ছিল, এখন তার কোনো সৌন্দর্য নাই। একটা সময় সৌন্দর্য ছিল, একটা সময় সৌন্দর্য ছিল, এখন আর নাই। আচ্ছা, এখন দেখুন, যেমন খালেদা জিয়ার কিছুদিন আগের একটা ভাইরাল ছবি ছিল, সবাই দেখছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, কথা বললেন। খালেদা জিয়ার যে ভাইরাল ছবিটা ছিল, এই ছবিটা আপনারা দেখছেন কিনা? এখন আসুন, আচ্ছা, আসলে খালেদা জিয়া কি ইয়াং কালে এরকম ছিল? জি না, এমন ছিল না। এখন এমন কেন? বয়স কি কম হয়েছে? আপনার এখন যে কিউট চেহারা, আজকে থেকে 50 বছর পরে আপনার চেহারা কি এত কিউট থাকবে? না স্যার। থাকবেন না। তখন আপনার অবস্থা খালেদা জিয়ার চেয়ে আরো ভয়াবহ হবে। হ্যাঁ, হাসাহাসি করার কিছু নাই। আচ্ছা, এখন আসুন, হতশ্রী মানে স্ত্রী ছিল, এখন হারিয়ে গেছে। হ্যাঁ, তখন স্যার, আমরা, হত মানে হারিয়ে যাওয়া স্যার। হ্যাঁ, শ্রী মানে সৌন্দর্য, একটা সময় ছিল, এখন নাই, হারিয়েছে। 2 নম্বরে দেখুন কি আছে, খুশ মেজাজ যার, খুশ মেজাজ। খুশ মানে ভালো, মেজাজ মানে মেজাজ। খুশ মেজাজ দ্বারা আমরা কাকে বুঝি? খুশকে না, মেজাজকে না, একটা ব্যক্তিকে যার মেজাজ ভালো। পূর্বপদ পরপদ একটাও বুঝি না, অন্য কোনো কিছুকে বুঝি। খুশ মেজাজ, খুশ মেজাজ দ্বারা আমরা পূর্বপদকেও বুঝি না, পরপদকেও বুঝি না, অন্য কোনো কিছুকে বুঝি। খুশ মেজাজ দ্বারা আমরা পূর্বপদকে বুঝি না, পরপদকে বুঝি না, অন্য কিছুকে বুঝি। তাই এটার নাম হচ্ছে কি? খুশ মেজাজ। মানে সমানাধিকরণ, মানে বিশেষণ বিশেষণ বিশেষ্য। শেষ। পূর্বপদ বিশেষণ, পরেরটা বিশেষ্য। এই দুইটা বিষয় খেয়াল করবেন। বেদীকরণ, যেখানে কোনো বিশেষণ থাকবে না। বই দেখে বলেন তো, বইয়ের সঙ্গে কি লিখছে? বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। দেখুন, যে বহুব্রীহি সমাসের সমাসসমান পদগুলোর দুটি বিশেষ্য পদ হয়, 80-20 নাউন যোগ নাউন, অথবা অথবা কথা সর্বস্ব নাউন যোগ ভার্ব। কিন্তু কোনো বিশেষণ কি হয়েছে এখানে? বলুন, কোনো বিশেষণ কি আছে? নাই। না। তাহলে এটার নাম কি? কি? ব্যাধিকরণ। বেদীকরণ। হ্যাঁ, দুইটা সংজ্ঞা পড়ুন। সমানাধিকরণ বহুব্রীহি, পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলা হয়। ব্যাধিকরণ বহুব্রীহি, বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। সবাই বুঝছেন কিনা? পূর্বপদ পরপদ কোনোটাই বুঝাবে না, একটা মধ্যে একটা বিশেষণ, একটা বিশেষ্য। আরেকটার মধ্যে হচ্ছে বিশেষণই থাকবে না, সেখানে দুইটাই বিশেষ্য হতে পারে, অথবা একটা বিশেষ্য একটা ক্রিয়া হতে পারে। বুঝতে পারছেন আশা করি?
এই দুই ধরনের শব্দ থাকলে তার নাম হচ্ছে কি বেদীকরণ বহুব্রী। একটা হচ্ছে সমানাধিকরণ, একটা বেদীকরণ। 3 নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে বেতিহার। দুজন কর্তা একসাথে একটা কাজ করবে, তার নাম বেতিহার। দুজন কর্তা একসাথে যদি একটা কাজ করে, তার নাম হচ্ছে বেতিহার বহুব্রী সমাস। উদাহরণগুলো পড়েন। বলুন বলুন বলুন। কানে কানে যে কানাকানি, হাতে হাতে যে যুদ্ধ সবগুলো উদাহরণ হাতাহাতি, পড়ুন। চোখে চোখে যে দেখা চোখাচোখি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠালাঠি। দেখুন তো, দুজনে মিলে একটা কাজ করবেন, কানাকানি একা একা করা যাবে? না স্যার। হাসাহাসি একা একা করা যাবে? আমি এখানে একা একা হাসলাম, আপনি কি বলতে পারবেন যে স্যার তো ক্লাসে হাসাহাসি করেছে? বলতে পারবেন? না স্যার। না, স্যার যখন ক্লাসে পিটাই, তখন কি মারামারি হয়? স্যার মারলে কেন? স্যার একা মারে? স্যার ইচ্ছা মতো পিটাই, সবাই পিটাই, কিন্তু কোনোদিনও মারামারি হয় না। দুইজনে মারামারি, আমিও মারলাম আপনিও মারলেন, তখন সেটার নাম মারামারি। চুলাচুলি, আমি আপনার চুলে ধরলাম, আপনি আমার চুল ছুটো ধরতে পারলেন না, হ্যাঁ, এটার নাম চুলাচুলি হবে না। হ্যাঁ, এখন আসুন, দুইজনে ধরতে হবে। কানাকানি, চুলাচুলি, লাঠালাঠি, হ্যাঁ, গুতাগুতি, গালাগালি। ঘুষাঘুষি একজনে দিলে হবে না, দুইজনে দিতে হবে। কারণ এই দুইজন কর্তা একসাথে একটা কাজ করলে তার নাম বেতিহার। খুবই গুরুত্বপূর্ণ, বহুব্রী সমাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা। কয়জন কর্তা কাজ করবে? দুইটা করতে দুই দুইজন কর্তা একসাথে যদি একটি কাজ করে, তবে তাকে বলে বেতিহার। দুইজন কর্তা একসাথে একটি কাজ করবে, তার নাম হচ্ছে কি? বেতিহার বহুব্রী সমাস। ভালো করে একটু বোঝার চেষ্টা করুন যে বেতিহার বলতে আসলে কি বোঝাচ্ছে, কোনটা দ্বারা। বেতিহার বহুব্রী প্রত্যয়ান্ত 3টা প্রত্যয় থাকবে শব্দের শেষে, আকার, একার, উকার, আ, এ, উ। 3টা প্রত্যয় থাকলে তাকে বলে প্রত্যয়ান্ত বহুব্রী। পড়ুন, আ, এ, উ। যে বহুব্রী সমাসের শেষে থাকবে আকার, একার, উকার, তাকে বলে প্রত্যয়ান্ত বহুব্রী সমাস। আকার, একার, উকার 3টা কার থাকবে, আ, এ, উ। হ্যাঁ, তার নাম হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রী। সুমন, সমস্ত পড়ে থাকবে স্যার। আপনারা দেখলে মনে হয় যে আসলে বৈশাখ মাস আছে, ওটা জি নাকি স্যার। আপনার? হ্যাঁ, আপনি কি পয়লা বৈশাখ এখনো পালন করতেছেন নাকি? না স্যার, এমআই প্রধান স্যারের কথা মনে হইলো তো, তাই একটু করলাম। কার কথা মনে হয়েছে? মুকুল স্যারের কথা। ও আচ্ছা, স্যারকে ফলো করছেন নাকি আপনি? স্যার স্যার তো ভালো গান গাইতে পারে, আপনি কি গান গাইতে পারেন? পারি স্যার, মোটামুটি। গানটা বলেন। স্যার বাজে রে বাজে মেঘনার ঢোল, এলো রে পহেলা বৈশাখ, বলেন গানটা বলেন। এটা পারবো না এটা। কোনটা পারেন সেটা বলেন। এখন থাক স্যার। না, এখনই বলেন। না স্যার, চাকরি পাওয়ার পরে আপনাদের ওখানে যায় ইনশাল্লাহ শুনাম। শুনেন, চাকরি পাওয়ার পরে আপনাকে বিশাল একটা ক্রেস দিবে বিদ্যাবাড়ি। এখন আসুন, তখন তো গাইবেনি। আগামী ক্লাস থেকে সাহিত্য না, সাহিত্য যদি আমি ক্লাস নেই, তাহলে একটা একটা করে গান শিখাবো, গান ধরবো। প্রাচীন যুগে গান আছে, মধ্যযুগে গান আছে, আধুনিক যুগে গান। যেমন গত বিসিএস আসছে অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটার গীতিকার সুরকার কি? এর আগে আসছে আমার প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, শেখ ওয়াহিদ। এরপরে আসছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এরপরে এরপরে হচ্ছে লোকে বলে বলে রে ঘরবাড়ি পালানা আমার, আমার ঘরের চাবি পরের হাতে, খাঁচার ভিতর অচিন পাখি। এরকম প্রায় 50টা গান আছে যেগুলো বিসিএস আসছে, এগুলো আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন বলুন, গান বলতে পারবেন? না স্যার, এখন পারবো না স্যার। তাহলে এই গামছা মাথায় বেঁধে লাভ আছে? তাহলে গানই বলতে পারলেন না। আচ্ছা, কে বলতে পারবেন? একটা গান বলতে পারবেন কে? বলেন, কে? বৃষ্টি গান গাইতে পারবেন? বৃষ্টি পারে না কিছু, হুদাই। বন্দনা রে বলি, বন্দনা একটা গান বলেন। আর বিদ্যাবাড়ির অফিসটা কি স্যার? নীলক্ষেত। নীলক্ষেত, জি। ঢাকা ভার্সিটি গেট থেকে বেরোলেই স্যার মনে হয় পাশে। গেট থেকে বের হলে এক মিনিটের রাস্তা, 2 মিনিটের রাস্তা। আপনার এফ রহমান স্যার, এফ রহমান হলের ওইখানে স্যার ঘুরতে গেছিলাম। আচ্ছা, খুব ভালো করছেন। হ্যাঁ, তাহলে আমার কথা মনে হয়েছে। হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
এখন আসুন, ওই হলে আমি ছিলাম 6 বছর, অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ করে আরো কিছুদিন ছিলাম, চাকরি হয় না, বেকার, কি আর করবো, চাকরি বাকরি হয় না, মাস্টার্স শেষ। আমার 2 দিন পরে পরে বলে, ভাই আপনি বেরিয়ে যান, আপনার রুমে ছেলে দেবো। বললাম যে দাঁড়াও, বিসিএসটা দেই, লিখিত পরীক্ষাটা আছে, লিখিতটা শেষ করি, এরপরে এর মিউট করো, লাস্টে যে করছে। তখন আমি ওরা বললাম যে দেও, ছেলে পেলে দিতেছো দেও, খালি লিখিত পরীক্ষাটা দিতে দাও। লিখিত পরীক্ষাটা দিলাম, দেওয়ার পরে করোনা শুরু। করোনা শুরু হলে আর কি আর করার, গাড়ি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বাড়ি চলে গেলাম। এর মাঝখান দিয়ে চাকরি হয়ে গেল, দমদম জয়েন করে ফেললাম, শেষ হল লাইফ। আপনাদের নাকি সাহিত্য ক্লাস শেষ হয়ে গেছে? জি স্যার, সাহিত্য তো শেষ হয়ে গেছে আমাদের। আর গান শেখায় না আপনাদেরকে? না স্যার, আপনি একটা গান বলেন। কি গান? শ্রীকৃষ্ণ কীর্তনে কতগুলো গান প্রথম খণ্ডের মধ্যে আছে। শুধু গাইনি, যে আমাদেরকে শিখাইনি। আচ্ছা, কে গান গাইতে চাইছিলেন, উনি বলেন কি গান গাইবো। আপনি একটা দেশাত্মবোধক গান বলেন, না হলে নজরুল, না হলে রবীন্দ্রনাথের। আপনাকে মিউট করা আছে, বলুন। স্যার আপনি আগে শোনান, শোনার সময় আপনার নাম কি? আনিকা না? জি স্যার। একটা গান বলেন। স্যার আমি তো নজরুল সঙ্গীত পারি না স্যার। নজরুল সঙ্গীত বলেন, না হলে রবীন্দ্র সঙ্গীত বলেন, না হলে ইসলামী সঙ্গীত বলেন। গজল আছে না নজরুলের, তৌহিদের ওই মুর্শিদ আমার, খোদার প্রেমে সদাব পেয়ে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, অনেকগুলো গান আছে নজরুলের, বলেন। আনিকা, আর কি যে গাইবো বুঝতে পারছি যেটা না। মন চায় আপনার ছেড়ে দিলাম, যা মন চায় তাই বলবেন। মনে রাখবেন, আপনার চেয়ে ভালো গান এই ক্লাসে কেউ পারে না। যদি পারতো তাহলে তো বলতোই। আপনি বলতেছেন মানে আপনি সবচেয়ে ভালো জানেন, বলেন। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। শেষ করুন আনিকা, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। জি না, অনেক সুন্দর হয়েছে, একদম প্রফেশনাল প্রফেশনাল সিঙ্গারদের মতো হয়েছে। আবার শুরু করেন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, টুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে, নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলায়, কাটা লতা, কাটা লতা উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জমবে ধুলা তানপুরাটার তার গুলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে, নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ওকে, হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা
খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। থ্যাংক ইউ। একটা নজরুল, একটা রবীন্দ্র, দুইটা গান শোনাইছেন। হ্যাঁ, ছিল শ্রীকৃষ্ণ কীর্তনে অনেকগুলো গান ছিল। শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ডে একটা গান ছিল, তাম্বুল খণ্ডে গান ছিল। হ্যাঁ, কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই, বামন কি আর হাত ধরালে চাঁদের দেখা পাই। হ্যাঁ, কালো কালো করিস নালো ও গোয়ালার্জি, বিধাতা আমায় করেছে কালো আমি করিব কি। যমুনা খণ্ড আছে যমুনার জল দেখতে কালো, নৌকা খণ্ড আছে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার বুঝি কুল নাই রে। হ্যাঁ, আর অনেকগুলো গান আছে। বংশীখণ্ড, ওই শোন কদম বোতলে, বংশী বাজায় কে রে সখী, হ্যাঁ প্রাণ সখী রে। এরপরে হচ্ছে অনেকগুলো গান আছে এখানে। বৈষ্ণব পদাবলিতে গান আছে। হ্যাঁ, এ সখী হামারি দুঃখের নাহি ওর এ ভরা বাদর মা হবাদর, শূন্য মন্দির মোট, বিদ্যাপতির গান আছে। এরপরে চণ্ডীদাসের গান আছে, সইকে বা শোনাইলো শ্যামনাম। হ্যাঁ, এটারে কপি করে এই মমতাজ খালা লিখছিল, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, হ্যাঁ ডট 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 ডট। এখন আসুন, এইরকম অনেকগুলো গান আছে। তাহলে এখন আসুন, আচ্ছা এখন আসুন তাহলে আহ একজন লিখছেন, আপনাকে দেখে মনে হলো যে আপনি অনেক ভালো গান গাইতে পারেন, কিন্তু জীবনে এরকম অভিজ্ঞতা আমার হলো না যে কাউকে দেখলে মনে হয় যে সে গান পারে। আমি তো জানি শুনলে মনে হয় যে গান পারে, কিন্তু আপনারা দেখেই কেমনে বুঝেন যে আসলে অমুক গান পারে, বা আমি নিজে গান গাইতে পারি, এটা আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ, এত অভিজ্ঞতা কেমনে পাইছেন? আচ্ছা যাই হোক, গাইতে পারেন জি পরে না, পরে সময় আমার গান চাকরি হয়ে পারবো। গেছে। চাকরি হওয়ার আগে পারতাম, একদম। চাকরি হওয়ার আগে পারতাম, চাকরি হওয়ার পরে পারি না। বলুক, দেখছি আমি পড়েছি। আমি পারবো। সংখ্যাবাচক শব্দ দেখুন, সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে দুইটা শব্দ বলবো। সংখ্যাবাচক শব্দ যদি কোনো শব্দে থাকে, তাহলে দেখবেন কোন পদের অর্থকে বোঝায়। পূর্বপদ পরপদ দুইটার মধ্যে একটাও বোঝায় না, সেটা বহুব্রীহি। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। দশানন বলতে আমরা দশকেও বুঝি না, আননকেও বুঝি না, রাবণকে বুঝি, তাহলে এটা বহুব্রীহি। চতুর্ভুজ, চতুর্কেও বুঝি না, ভুজকেও বুঝি না, একটা বর্গকে বুঝতে পারি, একটা রম্বস, একটা আয়ত, একটা সামান্তরিক, এরকম কিছু। আবার দেখুন দীর্ঘ সমাস, সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে পরপদকে বোঝাবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, দুইটা শব্দ আমি দেখাচ্ছি, একটা চৌচালা, একটা হচ্ছে চৌরাস্তা। চৌচালা দ্বারা আমরা আসলে কাকে বুঝি? চৌকে বুঝি নাকি চালকে বুঝি, না চারটা চাল আছে এমন একটা ঘরকে বুঝি? আসলে চৌচালা বলতে আসলে আমরা কাকে বুঝি? একটা ঘরকে বুঝি চৌচালা বলতে। চৌচালা চৌচালা বলতে আমরা আসলে কে বুঝি? একটা ঘরকে। দেখুন সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে যদি চৌরাস্তা বলতে চৌকে বুঝি না, ঠিক রাস্তাকে বুঝি, এটা রাস্তা। চৌচালা বলতে চৌকেও বুঝি না, চালাকেও বুঝি না, একটা ঘরকে বুঝি। তার মানে সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে যদি পরেরটাকে বুঝি তাহলে তার নাম দ্বিগু সমাস, আর পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝালে তার নাম হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এখন আসুন, আমি চারটা শব্দ লিখবো। চার হাতি, এটা কোন সমাস? দ্রুত বলবেন। পঞ্চহাতি কোন সমাস? শতাব্দী, শত অব্দের সমাহার, পরপদকে বোঝাচ্ছে দ্বিগু। চার হাতি দ্বারা আসলে আমরা কারে বুঝি? চারকেও বুঝি না, হাতিকেও বুঝি না। চার হাত পরিমাণ দৈর্ঘ্য যার, গামছাকে বুঝি। পঞ্চহাতি, পাঁচকেও বুঝি না, হাতকেও বুঝি না, লুঙ্গিকে বুঝি। সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে যদি পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বুঝাই তার নাম সংখ্যাবাচক বহুব্রীহি। আপনাদের সবার কাছে প্রশ্ন, এটা কি? 12 হাতি। এটা চার শাড়ি হাতে হবে, যদি গামছা হয়, পঞ্চহাতে যদি লুঙ্গি হয়, তাহলে 12 হাতি কি হবে? শাড়ি হবে, মেয়েরা পরে। কেন? এটা পারেন কেমনে? লুঙ্গি আর গামছার সময় তো একজন উত্তর দেন না। হ্যাঁ, 12 হাত। আচ্ছা এখন আসুন, এরপরে কি আছে? এরপরে হচ্ছে অব্যয়ীভাব। যদি কোনো শব্দের প্রথমে কোনো একটা অব্যয় থাকে তার নাম হচ্ছে অব্যয়ীভাব। যে কোনো শব্দের প্রথমে কোনো একটা অব্যয় থাকলেই তার নাম অব্যয়ীভাব। 9, 10 বুট বই ধরবেন, দেখবেন ব্র্যাকেটের মাঝখানে 15টা অব্যয় আছে। উপ, অনু, প্রতি, যথা, আ, আর, আন, আব, নি, এই টাইপের 15টা অব্যয় যদি কোনো শব্দের প্রথমে থাকে তার নামই হচ্ছে অব্যয়ীভাব সমাস। আচ্ছা এখন আসুন, তাহলে তার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপরে আসুন, এরপরে সমাসের পরে জ্যোতিবাচক চিহ্ন, এটা আপনাদের নাই আজকের ক্লাসে। এখন আসুন, সংবাদ বহনকারী পত্র, মধ্যপদলিপি, কর্মধারয়। দ্বন্দ্ব সমাস হচ্ছে ভাই বোন। তেপান্তর, সরি, এটা এটা হচ্ছে দ্বিগু সমাস হবে, তেপান্তর। নীল চাষ করে যে উপপদ তৎপুরুষ সমাস। জ্যোৎস্না শোভিত রাত, মধ্যপদলিপি, কর্মধারয় সমাস। দুজনে মিলে করে ব্যতিহার বহুব্রীহি। এটার নাম হচ্ছে কি? নিত্য সমাস। নিত্য এবং প্রাণী, এই দুটা মুখস্থ করবেন, যা আছে তাই।
দ্বন্দ্ব সমাস কোনটা ভাই বোন? এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা আমাদের শেষ ক্লাসে চলে আসছি। আগামী ক্লাস হচ্ছে আপনাদের সলভ ক্লাস। তাহলে আগামী শুক্রবারে আমরা কয় তারিখ জানি বলছেন? শুক্রবার। আগামী শুক্রবারে আমরা একটা সলভ ক্লাস নেব। সলভ ক্লাসের জন্য আপনার কাজ হচ্ছে লাস্ট 4টা বা 5টা ক্লাস যে পর্যন্ত সলভ নেওয়া হয়নি সেই পর্যন্ত থেকে আপনারা মার্ক করে রাখবেন কার কার কোথায় প্রশ্ন আছে। বিশেষ করে লেকচার শিট ধরে ধরে আমি সলভ নেব, লেকচার 6, 7, 8, 9, 10 এরকম। আচ্ছা, এখন আসুন, আপনার কাজ হচ্ছে খুব ঠান্ডা মাথায় পড়বেন। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে কমেন্ট করতে পারেন।